ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে কন্ট্রোল অফ ডিফ্লেকশন আলোচনা করব। আমাদের আগের দিনের আলোচনা ছিল কন্ট্রোল অফ ক্র্যাকিং। আমরা আসলে ডিফ্লেকশন সার্ভিসেবিলিটি যে ক্রাইটেরিয়া গুলো সেগুলোর মধ্যে বলেছিলাম একটা হলো ক্র্যাক কন্ট্রোল করতে হবে, তার মানে ক্র্যাকের যে নাম্বার এবং ওয়েট সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। নাম্বার এটা অনেক বেশি হতে পারে ক্র্যাকের নাম্বার, কিন্তু ক্র্যাক ওয়েট একটা লিমিটের মধ্যে থাকতে হবে। আমরা সেই ধরনের প্রবলেম গত ক্লাসে আলোচনা করেছি, এক্সাম্পলও দেখেছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের যে এক্সেসিভ ডিফ্লেকশন বিমের ডিজাইনের যে ক্রাইটেরিয়া, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, এটা হতে পারবে না, সেই আলোকে আমরা আজকের লেকচার দিব আর কি। তো কন্ট্রোল অফ ডিফ্লেকশন কেন এটা প্রয়োজন, আসলে ইম্পর্টেন্স অফ ডিফ্লেকশন কন্ট্রোল, এখানে আমি এইভাবেই বলবো। সো আমরা একটু রিড আউট করার চেষ্টা করি। দেখো, the adoption of strength design method together with the use of higher strength concretes and steel has permitted the use of relatively slender members. Slender member মানে থিন মেম্বার আমি বলবো। ফর এক্সাম্পল যদি বিম হয় তাহলে এখানে স্লেন্ডার মেম্বার বলতে এমন বিম বোঝানো হচ্ছে যার উইডথ এবং ডেপথ কম। তো আগে আমরা কি হতো, আগে যখন এএসডি ডিজাইন মেথড ইউজ করা হতো বা ডব্লিউএসডি যেটাই বলো, অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন বা ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন যেটাই আমরা বলি, সেটা যখন ইউজ করা হতো তখন স্বভাবতই বিমের বিহেভিয়ারটাকে আসলে ইলাস্টিক ধরে নেওয়া হতো। ইলাস্টিক বিহেভিয়ার ধরেই কিন্তু ডিজাইন করা হতো, এবং তাতে সেকশন ইউএসডি মেথড আমরা এখন কারেন্টলি যেটা ইউজ করি সেটাতে আসলে আমরা স্ট্রেংথ ব্যবহার করে, লোড ফ্যাক্টর ব্যবহার করে আমরা ডিজাইন করি। তো যদি কম্পারেটিভ আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় এএসডি বা ডব্লিউএসডি মেথডে ডিজাইন করলে একটা বিমের সেকশন মানে উইডথ এবং ডেপথ যেটা বা রিইনফোর্সমেন্টের সাইজ বা পরিমাণ এক কথায়, সেটা আসলে ইউএসডি মেথডের চেয়ে একটু বেশি আসে। সো আমাদের ডিজাইন মেথড যেমন ইভলভ করেছে, আমরা মোর রিলায়েবল মেথডের টেস্ট রেজাল্ট থেকে আমরা এখন ডিজাইন করতে পারি। সো ইউএসডি মেথড ব্যবহার করাতে আমাদের কোনো সমস্যা নেই, আওয়ার স্ট্রাকচার ইজ সেফ, আমরা সেফলি স্ট্রাকচার ডিজাইন করতে পারতেছি। কিন্তু ইউএসডি মেথড ব্যবহার করাতে কি হচ্ছে, সেকশন এএসডি মেথডের চেয়ে কম আসতেছে। সো তোমরা জানো যে বিমের ডিফ্লেকশন যদি আমরা কনসিডার করি তাহলে ডিফ্লেকশনের যে ইকুয়েশন আছে, বেসিক্যালি আমি এখানে যদি একটু লিখতে চাই তাহলে ডেল্টা ইকুয়াল টু সামথিং ডিভাইডেড বাই ইআই, নিচে কিন্তু এই যে ইআইটা ছিল, তো ইটা তো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি কংক্রিটের স্ট্রেংথের উপর নির্ভর করবে, আর আই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আসলে সেকশনের উপর নির্ভর করে বি এন্ড এইচ এর উপরে। তো বি এন্ড এইচ যদি কম হয় আই কমে যাবে, তার মানে স্বভাবতই বোঝা যাচ্ছে ডিফ্লেকশনটা বেশি হবে। অনুরূপ ভাবে ই হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, যেটা ম্যাটেরিয়ালের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভর করে। তো তাহলে আমাদের সময়ের সাথে এখন কিন্তু আমরা হায়ার স্ট্রেংথের কংক্রিট ব্যবহার করছি। আগে যেমন 3000 4000 পিএসআই কংক্রিট ব্যবহার করা হতো, এখন 6000 7000 10000 পিএসআই কংক্রিট নরমাল ইউজ বলা চলে। তো স্ট্রেংথ যখন কংক্রিটে বেড়ে যাচ্ছে, মডুলাস অফ ইলাস্টিসিটি তোমরা জানো যে ইসি ইকুয়াল টু 57,000 স্কোয়ার রুট অফ এ প্রাইম সি ইন পিএসআই তে এরকম যদি হয়, তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ যখন বাড়তেছে তখন কিন্তু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট ইটাও বাড়তেছে। তো এখানে ই যেটা, এটা আসলে কংক্রিটেরই বেসিক্যালি, সি স্টিল আমরা যে রিইনফোর্স কংক্রিটে ব্যবহার করি সেটা কাউন্ট করা হয় না, এখানে কংক্রিটেরটাই নেওয়া হয়। তো তাহলে ম্যাটেরিয়াল স্ট্রেংথ আমরা যখন বাড়াচ্ছি তখনও কিন্তু আবার দেখো এটা বেড়ে গেলে ডিফ্লেকশনটা তখন কিন্তু কমে আসতেছে। সো এই ম্যাটেরিয়াল স্ট্রেংথ ব্যবহার এটা একটা পজিটিভ দিক, বাট সমস্যাটা হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্রেংথ যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আবার আমার এই যে সেকশনটা কমে আসতেছে বি এন্ড এইচ। সো এই ম্যাটেরিয়াল স্ট্রেংথ বাড়ার কারণে কংক্রিটের এর যে বৃদ্ধিটা ঘটতেছে এই তার সেটার ডিফ্লেকশন আমাকে কমাতে হেল্প করতেছে, কিন্তু তার কারণে সেকশনের যে সাইজ কমে যাচ্ছে সেটা কিন্তু মডুলাস অফ ইলাস্টিসিটি বাড়াচ্ছে, তার মানে ডিফ্লেকশনটা তখন কিন্তু এটা কম আসতেছে। তো তাহলে না, সরি আমি ভুল বললাম, সেকশন সাইজ আসলে কমে যাচ্ছে, তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাচ্ছে, তাহলে ডিফ্লেকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ইফেক্টটা আসলে ডমিন্যান্ট ইফেক্ট, ই এর চেয়ে আই এর ইফেক্টটা আসলে ডিফ্লেকশন ক্যালকুলেশনে বেশি। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে আমাদের সময়ের সাথে ম্যাটেরিয়াল স্ট্রেংথ বেড়েছে তার কারণে, এবং ডিজাইন মেথড যে ইভলভ করেছে এসডি থেকে আমরা এখন ডব্লিউএসডি ইউএসডি মেথড ব্যবহার করছি, তার কারণে আসলে সেকশন গুলো সিলিন্ডার হয়ে গেছে। আগে বড় সাইজের বিম আসতো, এখন ছোট সাইজের বিম আসতেছে, যার ফলে ডিফ্লেকশনটা আসলে বেশি হয়ে যাচ্ছে। তো
সেই কারণেই এই ফার্স্ট সেন্টেন্সটা বলা, অ্যাজ এ রেজাল্ট ডিফ্লেকশনস এন্ড ডিফ্লেকশন ক্র্যাকিং হ্যাভ বিকাম মোর সিভিয়ার প্রবলেমস দ্যান দে ওয়ার এ ফিউ ডিকেডস অ্যাগো। আগে এই প্রবলেমগুলো এত বেশি ছিল না, কারণ তখন সেকশন বেশি আসতো, স্বভাবতই ডিফ্লেকশন, ক্র্যাকিং, ভাইব্রেশন এগুলো এত বেশি হতো না। মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে, জেনে রাখো ক্র্যাকিং এর ম্যাগনিটিউডটাও কম হবে, প্লাস হচ্ছে ডিফ্লেকশনও কম হবে, সেকেন্ড হচ্ছে ভাইব্রেশনও কম হবে। আমরা যে ভাইব্রেশন ক্রাইটেরিয়া সার্ফেসিবিলিটির মধ্যে ভাইব্রেশনটাও নিব, সেটাও কম আসবে। তো আগে এই প্রবলেম গুলো ছিল না, কিন্তু এখন সেকশন ছোট হওয়ায় এই প্রবলেম গুলো মোর প্রোনাউন্সড আর কি। আমরা পরেরটাতে যাই। দ্য ম্যাগনিটিউডস অফ ডিফ্লেকশনস ফর কংক্রিট মেম্বার্স ক্যান বি কোয়াইট ইম্পর্ট্যান্ট। আসলে কি কি ক্ষতি হতে পারে দেখো, যদি এক্সেসিভ ডিফ্লেকশন হয় তাহলে আসলে আমাদের প্রবলেমটা কি কি হতে পারে সেটা এখানে আলোচনা করছি। এক্সেসিভ ডিফ্লেকশনস অফ বিমস অ্যান্ড স্ল্যাবস মে কজ স্যাগিং ফ্লোরস। স্যাগিং মানে বুঝতেই পারছো যে ঝুলে যাওয়া, আর কথা স্যাগ হয়ে যাওয়া মানে ঝুলে যাওয়া। ইলেকট্রিক ওয়্যার যেগুলো তোমরা দেখো যে দুইটা ইলেকট্রিক পোলের মাঝে যে ওয়্যারটা, সেটা আসলে ফ্ল্যাট থাকে না, সেটা কিন্তু নিচের দিকে ঝুলে যায়। ওই যে হরাইজন্টাল সারফেস থেকে যে পরিমাণ ঝুলে যায় কোনো কেবল, সেটাকে আমরা বলি স্যাগিং পোর্শন আর কি, স্যাগ। তো আমাদের রিইনফোর্স কংক্রিট স্ল্যাব বা ফ্লোর, এটা এরকম কিন্তু স্যাগ হয়ে যেতে পারে। তারপরে স্যাগ হয়ে গেলে কি হতে পারে, এর উপরে পন্ডিং অন ফ্ল্যাট প্রুফ। তো যদি মনে করো এই প্রবলেমটা হয় পন্ডিং অন ফ্ল্যাট প্রুফ, এটা আসলে হয় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমরা যখন জয়েস্ট ব্যবহার করি, স্টিল জয়েস্ট তোমরা দেখবা, এটা স্টিল বিম না কিন্তু ট্রাসের মতো করে দিয়ে স্টিল বিম বানানো হয়। সেই ধরনের বিম কিন্তু খুব লং স্প্যান এর জন্য ব্যবহার করা যায়, 100 ফিট 150 ফিটের জন্য ব্যবহার করা যায়। এরকমের সেকশনের ডেপথ আসে হয়তো 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট পর্যন্ত। তো এটাতে যদি 4 ইঞ্চি 8 ইঞ্চি ফ্ল্যাট রুফ হয় এবং 4 ইঞ্চি 8 ইঞ্চি স্যাগ হয়ে যায় মাঝখানে, তাহলে রেইন হলে 4 ইঞ্চি মাঝখানে যদি রেইন হয়, তাহলে 4 ইঞ্চি যখন রেইন জমা হবে, ওই পানির যে ওয়েট, রেইন ওয়াটারের যে ওয়েট, তার কারণে কিন্তু ডিফ্লেকশনটা আরো বেশি হবে। সেভাবে কিউমুলেটিভ ইফেক্টে আলটিমেটলি কিন্তু একটা ফেল হতে পারে। তো এখানে সেই কথাটা বলা হচ্ছে। আরো কি প্রবলেম হতে পারে, এক্সেসিভ ভাইব্রেশন হতে পারে দেখো, and even interface with the proper operation of supported machinery. ইন্টারফিয়ারেন্স, আসলে ইন্টারফেস বলেছি, ইন্টারফিয়ারেন্স উইথ দ্য প্রপার অপারেশন অফ সাপোর্টেড মেশিনারি। আমাদের বিভিন্ন আপার ফ্লোর গুলাতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা অনেক সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট বসাতে হয়, যেগুলো আসলে ঠিক মতো অ্যালাইন করতে হয়, কিন্তু কোনো এক সাইড যদি নিচু হয়ে যায় বা উঁচু হয়ে যায় স্যাগের কারণে, তাহলে এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। সাচ ডিফ্লেকশনস মে ড্যামেজ পার্টিশনস এন্ড কজ পোর ফিটিং অফ ডোরস এন্ড উইন্ডোজ। দেখো, আমার যদি ফর এক্সাম্পল পেরিফেরিয়াল একটা বিম, আমরা ইনডোরে যদি পার্টিশন নাও ইউজ করি, ওপেন ফ্লোর যদি হয়, তাহলে অ্যাটলিস্ট বিল্ডিং এর পেরিফেরিতে কিন্তু আমার বাউন্ডারি ওয়াল আছে, পার্টিশন ওয়াল আছে এক কথায়। তো আমার সেই ওয়ালের নিচে যে কোন একটা বিমের নিচে যে ওয়ালটা আর কি, এটা টল বিল্ডিং যদি হয়, স্বভাবতই বাংলাদেশেও ব্যবহার হচ্ছে, দেখবা যে গ্লাস প্যাকেট ব্যবহার, ফ্যাসাড ব্যবহার করে এখন, ব্রিকের ওয়াল নাই হয়তো। তো এই গ্লাস বা অ্যালুমিনিয়াম এই টাইপের কোনো কিছু যদি ব্যবহার করা হয়, যেটা আসলে এক্সেসিভ বিমের উপরের বিমের এক্সেসিভ ডিফ্লেকশন হলে এগুলা ভেঙে যেতে পারে। তো এখানে সে কথাটাই বলা হচ্ছে যে ডিফ্লেকশনস মে কজ পার্টিশনস এন্ড ড্যামেজ টু পার্টিশনস এন্ড কজ পোর ফিটিং অফ ডোরস এন্ড উইন্ডোজ। অনেক বিল্ডিং এই দেখবা যে এরকমের ডিফ্লেকশনের কারণেই দরজা আগে খুব ওয়েল ফিটেড হতো, এখন ফিট করে না, এখন আটকানো যায় না। সো এ ধরনের প্রবলেম ডিফ্লেকশন থেকে হতে পারে। In addition, they may damage the structure's appearance or frighten the occupants of the building. এটা হচ্ছে জেনারেল পাবলিকের জন্য। তুমি ইঞ্জিনিয়ার হিসেবে জানো, যখন ডিজাইন করেছো দিস স্ট্রাকচার ইজ সেফ, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, বন্ড ফোর্স ইত্যাদি সবকিছুতে এটা রেজিস্ট্যান্ট, তার মানে এটা ওই ধরনের ফেইলর হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটা এক্সেসিভ স্যাগ হয়ে যাওয়ায় জেনারেল পাবলিক দেখবে যে এটা অনেক ঝুলে গেছে, তার মানে দ্য কলাপস ইজ ইমিনেন্ট, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে না। অনেক ডিফ্লেক্টেড স্ট্রাকচার যেগুলা স্ট্রং বাট দ্যাটস নট সার্ভিসেবল এরকম হয়ে গেছে, তার মানে স্ট্রাকচার সেফ, আমাদের ডিজাইনের যে ফার্স্ট ক্রাইটেরিয়া সেফটি সেটা আমরা স্যাটিসফাই করছি, কিন্তু ডিফ্লেকশন এক্সেসিভ হয়ে গেছে, সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারি নাই। তো তাহলে পাবলিক যারা জেনারেল পাবলিক, তাদেরকে তুমি বুঝিয়েও ওই বিল্ডিং এ অকুপেন্ট বানাতে পারবা না, ঢুকাতে পারবা না যে দ্যাটস সেফ। সো এটার একটা বিষয় আর কি, পাবলিক কনসেপশন। ইভেন দো দ্য বিল্ডিং মে বি পারফেক্টলি সেফ, এই যে যে কথাটা বললাম সেটা এখানে বলা হচ্ছে। এনি স্ট্রাকচার ইউজড বাই পিপল শুড বি কোয়াইট রিজিড অ্যান্ড
রিলেটিভলি ভাইব্রেশন ফ্রি সো অ্যাজ টু প্রোভাইড এ সেন্স অফ সিকিউরিটি। খেয়াল করে দেখো, ভাইব্রেশনের কথাটা এখানে বলা হচ্ছে। আমি আগের ক্লাসেও বলেছিলাম যে সাধারণত মানে যদি টল রিইনফোর্স কংক্রিট বিল্ডিং না হয়, 80 স্টোরি 60 স্টোরি এরকম না হয়, বাট আপ টু 10-20, আমি বলবো 20 স্টোরি পর্যন্ত যদি রিইনফোর্স কংক্রিট ওয়েল ডিজাইন হয়, তাহলে ভাইব্রেশন ইজ নট এ প্রবলেম। সাধারণত রিইনফোর্স কংক্রিট স্ল্যাবের জন্য ভাইব্রেশন প্রবলেম না। স্টিল স্টিল ফ্লোর যেগুলো আর কি, সেটার জন্য তেমন একটা হয় না। কিন্তু আমাদের দেশে প্রচলন নাই, ইউরোপ আমেরিকাতে প্রচুর উড বিল্ডিং ব্যবহার করা হয়, এবং 2 তলা 3 তলা 6 তলা পর্যন্ত যেখানে উডেন ফ্লোর থাকে আসলে। সো উডেন ফ্লোর গুলাতে আহ আহ সেখানে ভাইব্রেশন কিন্তু বড় একটা প্রবলেম। উডেন ফ্লোর, উডেন স্ল্যাব ব্যবহার করা হয় ফ্লোরের জন্য। তো সেটাও এখানে বলা হচ্ছে আর কি। আহ পরেরটাতে দেখো, পারহ্যাপস দ্য মোস্ট কমন টাইপ অফ রিফ্লেকশন ড্যামেজ ইন রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচারস ইজ দ্য ড্যামেজ টু লাইট মেসনরি পার্টিশনস। আমরা এটা হচ্ছে মোর প্রোনাউন্সড আর কি। খেয়াল করে দেখো, আমার স্ট্রাকচার হয়তো 60 ইয়ার 100 ইয়ার সার্ভিস দিবে, আমাকে 50 ইয়ার সার্ভিস দিবে পরে। আমরা যদি ধরি, তাহলে 50 ইয়ার্সে বিমের যে ডিফ্লেকশন হবে, লং টার্ম ডিফ্লেকশন, আমরা ফার্দার আলোচনা করবো যে শর্ট টার্ম ইমিডিয়েট ডিফ্লেকশন, লং টার্ম ডিফ্লেকশন। সেটার কারণেই দেখবা যে পার্টিশন ওয়াল যেগুলো, সেগুলো আসলে হয়তো এখন প্রবলেম হচ্ছে না, 10 বছর পরে একটু টাইট ফিটিং হচ্ছে, 20 বছর পরে ওই পার্টিশন ওয়ালে ক্র্যাক আসতে পারে। সো অনেক জায়গাতেই এটা একটা কনসার্ন আর কি। বিভিন্ন জায়গায় দেখা যায়, আমাদের নিউজেও আসে, মাঝে মাঝেই নিউজ আসে পত্রপত্রিকাতে যে এই বিল্ডিং এর নিচতলার পার্টিশন ওয়ালে ক্র্যাক আসছে। তো পার্টিশন ওয়ালের ক্র্যাক কিন্তু এটা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের আসলে চিন্তার বিষয়, যে এটা আসলে কি স্ট্রাকচারের সেফটির জন্য খুব ক্রিটিক্যাল কোনো বিষয়, নাকি জাস্ট এটা হচ্ছে এই লং টার্ম রিফ্লেকশন যেটা হচ্ছে তার কারণে। তো পার্টিশন ওয়ালে যদি আফটার 20 ইয়ার্স বিমের যে লং টার্ম রিফ্লেকশন, 20 বছর পরে, যেটা ইমিডিয়েট ডিফ্লেকশনের 2-3 গুণ পর্যন্ত হতে পারে। খেয়াল করো কি বলছি, যে আমরা পরে শেষের দিকেই দেখবো যে লং টার্ম ডিফ্লেকশন আসলে একটা বিমের যে ইমিডিয়েট ডিফ্লেকশন, এখন লোড, ডেড লোড এবং লাইভ লোড যেটা আছে তার কারণে যেটা হচ্ছে ইমিডিয়েটলি, এটার চেয়ে লং টার্ম রিফ্লেকশন মানে 20 বছর পরে বা 50 বছর পরে অথবা 5 বছর পরে আসলে এটা কিন্তু ইমিডিয়েট ডিফ্লেকশনে 2-3 গুণ পর্যন্ত বেশি হতে পারে। তো স্বভাবতই তুমি এখন ক্যালকুলেশন করে দেখেছো হয়তো এটা ডিফ্লেকশন 1 ইঞ্চ, 5 বছর পরে কিন্তু সেটার ওই একই বিমের ডিফ্লেকশন 3 ইঞ্চ পর্যন্ত আসতে পারে, 4 ইঞ্চ পর্যন্ত হতে পারে যদি টু স্ল্যাব হয়। তো তখন এখন হয়তো এটার পার্টিশন ওয়াল ওকে, কিছুই হয় নাই, কিন্তু 5 বছর পরে ওই পার্টিশন ওয়ালে এই এক্সেসিভ ডিফ্লেকশনের কারণে ফাটল আসতে পারে, ক্রাশিং আসতে পারে, ক্র্যাক আসতে পারে। তো এটা একটা বিষয়। হয়তো স্ট্রাকচার সেফ, আবারও বলছি স্ট্রাকচার সেফ, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, বন্ড সবকিছু নিতে পারে, কিন্তু ডিফ্লেকশন এক্সেসিভ হয়ে গেছে। তো এবং এই প্রবলেমটা আসলে যে যখন পাবলিক পারসেপশন দেখো, সাংবাদিকরা তারাও জানে না যে এটা আসলে স্ট্রাকচার সেফ নাকি আনসেফ। ক্র্যাক একটা আসছে, আর অমনি প্যানিক শুরু হয়ে গেছে সব টেনারদের মধ্যে যে এই বিল্ডিং হয়তো খুব শীঘ্রই ভেঙে পড়বে। কিন্তু এটা আসলে আনসেফ না, এবং বিল্ডিং কলাপস হওয়ার মতো কোনো ঘটনা নাও হতে পারে। সো এটা ক্রিটিক্যালি আসলে দেখতে হবে, এবং ডিজাইনের সময় তুমি যেহেতু জনগণের মধ্যে একবার প্যানিক ঢুকে গেলে বুঝিয়ে তাকে ওই বিল্ডিং এ আর ঢুকানো এত সহজ হবে না, কারণ এটার সাথে তাদের জীবন মরণ প্লাস হচ্ছে তাদের যে ওয়েলথ, সেগুলো সব কিছু জড়িত। সো তা একবার যদি বুঝতে মানে তাদের মনে ঢুকে যায় যে এই বিল্ডিং কলাপস করবে, কিন্তু আসলে তা নয়, তুমি তাদেরকে ওই বিল্ডিং এ আসলে আর রাখতে পারবা না। সো ডিজাইনের সময় স্পেশাল এই বিষয়টা খুব কনসিডার করতে হয় যে আমার এক্সেসিভ যে ডিফ্লেকশন হবে, লং টার্ম ডিফ্লেকশন বিশেষ করে, সেটা কি পার্টিশন ওয়াল যেগুলো আমি ব্যবহার করব তাতে কোনো ক্রাক বা ক্রাশিং বা ফ্র্যাকচার এরকম কোনো কিছু আনবে কিনা। তো এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখা দরকার, এবং দেখা ডিজাইনে দেখা হয়। আমি আবার এখানে পড়ি, দে আর পার্টিকুলারলি সাবজেক্ট টু ড্যামেজ বিকজ অফ কংক্রিটস লং টার্ম ক্রিপ। খেয়াল করে দেখো এখানে টার্মটা বলাই হচ্ছে। আমরা এগুলা ক্লাস, আজকের ক্লাসের শেষের দিক অথবা আগামী ক্লাসে, আমার মনে হয় না আজকে শেষ করতে পারবো, আগামী ক্লাসে আমরা দেখবো যে লং টার্ম ক্রিপের কারণে ডিফ্লেকশন কত বেশি হয় এবং এগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ডিজাইনে কিভাবে কনসিডার করতে হয়। when the floors above and below deflect, the relatively rigid masonry partitions do not bend easily and are often severely damaged. The more flexible gypsum board partitions are much more adaptable to such distortions. এটা যে জিপসাম বোর্ড, এটা আমেরিকাতে প্রচুর ইউজ হয়, এমনকি প্রত্যেকটা বিল্ডিং আমি বলবো এগুলো ইউজ হচ্ছে। এটা ফায়ার রেজিস্ট্যান্সের জন্য,
খুব কার্যকরী এবং ফায়ার রেজিস্ট্যান্সের জন্য উড বিল্ডিং এ বিশেষ করে এটা রিকোয়ারমেন্ট আছে যে এই জিপসাম রেটিং 2 আওয়ার ফায়ার রেটিং, তার মানে 2 ঘন্টা ধরে বিল্ডিং এর একটা রুমের মধ্যে আগুন লাগলেও যাতে স্ট্রাকচারাল যে পার্ট শিয়ার ওয়াল এগুলাতে যেন হিট না পৌঁছাতে পারে, এর জন্য জিপসাম বোর্ড ব্যবহার করতে হয় এবং দ্যাটস ফ্লেক্সিবল টু। সো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। তো আমাদের দেশে আসলে এই ফ্লেক্সিবল জিপসাম বোর্ডের ইউজ খুব একটা নেই। আমরা সাধারণত জানো যে ব্রিক মেশনরি ইউজ করি, অথবা থাই গ্লাস ব্যবহার করে, অ্যালুমিনিয়াম যে ফ্রেম আর কি সেটা সহ। তো যেগুলো আসলে ক্র্যাক চলে আসতে পারে, যেগুলাতে ফ্লেক্সিবল টাইপের কিছু আমরা ব্যবহার করি না। তো এটা একটা প্রবলেম আর কি। তো ডিফ্লেকশনের যে প্রবলেম সেগুলো আমরা আলোচনা করলাম, এবং এটা যে খুব ক্রিটিক্যালি ডিজাইন অ্যাড্রেস করা দরকার সেটাও আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে। কোথায় গেলাম, সরি। হ্যাঁ, এখন আমরা ডিফ্লেকশন আসলে ডিজাইনে আমরা ইম্পর্টেন্সটা জানলাম, আমরা ডিজাইনে এখন তাহলে এটাকে কিভাবে কনসিডার করব। There are presently two approaches to deflection control. আমরা এই ডিফ্লেকশনটাকে দুইটা ওয়েতে কন্ট্রোল করতে পারি। কি কি? The first is indirect and consists in setting suitable upper limits on the span depth ratio. This is simple and it is satisfactory in many cases where spans, loads and load distributions and member sizes and proportions fall in the usual ranges. দেখো খেয়াল করে, এটা হচ্ছে ইনডিরেক্ট একটা মেথড, এবং এটাকে কি করে আসলে বাই সেটিং সুইটেবল আপার লিমিটস অন স্প্যান ডেপথ রেশিও। তার মানে আমি জাস্ট একটা বিমের জন্য ফর এক্সাম্পল, আমাদের ইচ্ছা আসলে বারবার বিমই চলে আসবে। বিম যেহেতু ফ্লোরটা যেহেতু আসলে ফ্লোর স্ল্যাব যেটা সেটা যেহেতু বিমের উপরে রেস্ট করে এবং আলটিমেটলি তার মাধ্যমে লোড ট্রান্সফার হয়, আমি ওই জন্য এটা বলছি আর কি। একটা ফ্লোর স্ল্যাব হতে পারে, এই দুইটাই আসবে, ফ্লোর স্ল্যাব এবং বিম। আর কলামের যে ডিফ্লেকশন অ্যাক্সিয়াল লোডের কারণে এটা আসলে খুব মাইনুট, এবং এটা আমরা ডিজাইনে দেখবা যে এটার খুব পরিমাণটা খুব অল্প হয়। বাট খুব টল বিল্ডিং যেমন বার্জ আল খলিফার জন্য এই কলামের অ্যাক্সিয়াল লোডের কারণে কলামের শর্টেনিং এর অ্যামাউন্টও খুব বেশি ছিল। এবং আসলে আশ্চর্য হবা যে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 1 মিলিমিটার বা 10 মিলিমিটার, নিচের ফ্লোর গুলোতে 10 মিলিমিটার জাস্ট অ্যাডিশনাল হাইট বেশি করে দেওয়া, কারণ হচ্ছে এটার যে কংক্রিটের যে ক্রিপ আর কি, ক্রিপের কারণে যে শর্টেনিং হবে সেটা অ্যাকোমোডেট করার জন্য। তার মানে আমি যদি চাই সে ফর এক্সাম্পল আমার একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট, বার্জাল খলিফা যেটা আর কি সব বিশ্বের টলেস্ট বিল্ডিং, যেটা কংক্রিট স্ট্রাকচার আসলে, সেটাতে 10 ইয়ার্স 15 ইয়ার্স পরে কংক্রিটের কলাম গুলার ক্রিপের কারণে যে শর্টেনিং হবে এবং ইলাস্টিক শর্টেনিংও, দুইটার কারণেই দেখা যাচ্ছে নিচের কলাম গুলাতে 10 মিলিমিটার পর্যন্ত শর্টেনিং হবে। তো ফ্লোর হাইট যেটা আমি সেটা যদি মেনটেন করতে চাই, প্রত্যেকটা ফ্লোরেই 10 মিলিমিটার করে যোগ করা আছে হাইটে কনস্ট্রাকশনের সময়, যাতে করে ওই 10 মিলিমিটার শর্টেনিং হলো আমার যে টার্গেট হাইট সেটা যেন থাকে। তো এরকম স্ট্রাকচার ছাড়া নর্মাল যে স্ট্রাকচার মানে কংক্রিটের 10-20 স্টোরি এগুলাতে কলামের যে শর্টেনিং হয় দ্যাটস খুব নেগলিজিবল অ্যামাউন্টের। সো এই জন্য আমরা ওটাকে এত বেশি ফোকাসে আনছি না। আমরা এখানে মেইনলি স্ল্যাব, ফ্লোর স্ল্যাব এবং ফ্লোর বিম যেটা, সেগুলোর ডিফ্লেকশন নিয়ে মেইনলি কথা বলবো। তো এখানে আসলে আমরা যে ইনডিরেক্ট মেথড, ফার্স্ট মেথড বলছি ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য, সেখানে বিমের যে স্প্যান টু ডেপথ রেশিও, আমি প্রথম দিকেই বলেছি যে ডেপথ যত বেশি হবে দেখবা মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি হবে, সম্ভবত ডিফ্লেকশন কম আসবে। তাহলে আমি আমার ডিফ্লেকশনের একটা টার্গেট লিমিট যদি সেট করি যে আমার একটা স্ট্রাকচারে একটা বিমে আমি হয়তো সর্বোচ্চ 0.2 মিলিমিটার 0.2 ইঞ্চ ডিফ্লেকশন অ্যালাউ করব, তাহলে তার জন্য আমার মিনিমাম কত সাইজের বিম দিতে হবে, কত ডেপথের বিম দিতে হবে, সেটা আমি যদি ডিজাইনের শুরুতেই কনসিডার করে ডিজাইন করি তাহলে আমার আর ফার্দার ডিফ্লেকশন ক্যালকুলেশনের প্রয়োজন হবে না। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড আমি বলবো, কিন্তু এটার কিছু লিমিটেশন আছে। যেমন হচ্ছে কি কি, দিস ইজ সিম্পল and it is satisfactory in many cases where spans, loads, load distributions, member sizes and proportions fall in the usual range। যদি ইউজুয়াল রেঞ্জের মধ্যে এগুলো হয় তাহলে সাধারণত আমরা এই স্প্যান ডেপথ রেশিও মেনটেন করেই আমার ডিফ্লেকশন কন্ট্রোল করতে পারি। খুব সহজ একটা ওয়ে। ডিজাইনের শুরুতে আমি যখন কোনো একটা বিমের সেকশন সিলেক্ট করব, স্ট্রেংথের জন্য ফর এক্সাম্পল, মোমেন্টের জন্য, শেয়ারের জন্য যখন সেকশন সিলেক্ট করি আমরা, তখনই আমি যদি ডিফ্লেকশন কন্ট্রোল করার জন্য এই স্প্যান ডেপথ রেশিও মেনটেন করে করি, তাহলে সার্ভিসিবিলিটি যে ডিফ্লেকশন ক্রাইটেরিয়া সেটা আমি স্যাটিসফাই করলাম। তো এভাবে করা যেতে পারে, আমরা আরো এক্সাম্পলও দেখবো, দেখবা তোমরা। আদারওয়াইজ
2 নাম্বার পদ্ধতি যেটা, আমি সেটা যদি না করি, শুরুতে সেটা যদি না করি, তাহলে আমার জন্য আরেকটা পদ্ধতি আছে ডিফ্লেকশন কন্ট্রোলে। কিভাবে? It is essential to calculate deflections and to compare those predicted values with specific limitations that may be imposed by codes or by special requirements. তাহলে সেকেন্ড মেথডে আমি কি করতে পারি? আমি হচ্ছে শুরুতে স্ট্রেংথ ডিজাইনের সময় আমি ডিফ্লেকশনের জন্য যে স্প্যান ডেপথ রেশিও সেগুলো মেনটেন করলাম না। আমি আমার স্ট্রেংথের জন্য শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, বন্ড স্ট্রেংথ ইত্যাদির জন্য যেটুকু যা দরকার সেটুকু দিয়ে আমি বিমের ডিজাইন করে শেষ করলাম। এখন আমি ডিফ্লেকশন ক্যালকুলেট করব, হ্যান্ড ক্যালকুলেশন অথবা সফটওয়্যার ক্যালকুলেশন যেভাবেই পারি। ডিফ্লেকশন ক্যালকুলেশন করে আমার কোড বা স্ট্যান্ডার্ড যেমন বিএনবিসি, এসিআই কোড, এরা কিন্তু লিমিট বলে দিচ্ছে আমাকে যে তোমার এই পার্টিশন ওয়াল যদি তুমি সেট করতে চাও, কোনো ফ্র্যাকচার না চাও আফটার 10 ইয়ার্স, তাহলে এখানে ডিফ্লেকশন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন হতে পারবে 0.2 ইঞ্চ ফর এক্সাম্পল। স্প্যানের সাথে আসলে রেশিওটা করা যে এল বাই 360 স্প্যান রেশিও, স্প্যান ডিভাইডেড বাই এল বাই 360, এল বাই 240, 280, বিভিন্ন লিমিট আছে, এগুলো এক্সপেরিয়েন্স থেকে অথবা যে পার্টিশন ওয়াল আসবে তাদের ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে এগুলা ইনফরমেশন নেওয়া যায়। তো তাহলে এগুলা সাধারণত কোডই আসলে স্পেসিফাই করে যে কোন একটা বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন, লং টার্ম ডিফ্লেকশন, আন্ডার সার্ভিস লোড, আনবার মানে এমন হতে পারে যে ডেড লোড, অথবা ডেড লোড প্লাস লাইভ লোড, অথবা লং টার্ম লোড, এরকম ভাবে বিভিন্ন লিমিটেশনস আছে। তো সেইগুলো আবার ডিপেন্ড করে আসলে যে তার নিচে পার্টিশন ওয়াল আছে কি নাই, এবং থাকলেও সেগুলো আবার ফ্লেক্সিবল নাকি নন ফ্লেক্সিবল, নাকি ব্রিটল। যদি ভেঙে যাওয়ার মতো হয় তাহলে তার জন্য আরো স্ট্রিক্ট রুল আছে, যদি ভেঙে যাওয়ার মতো না হয় যেমন জিপসাম বোর্ড, তাহলে তার জন্য ডিফ্লেকশন একটু বেশি অ্যালাউ করা যেতে পারে। আমরা সেগুলোও সামনে দেখবো। তো এইভাবে দুইটা পদ্ধতিতে আমরা কন্ট্রোল করতে পারি। এক হলো বিমের যখন স্ট্রেন্থ ডিজাইন করব তখনই তার সেকশন সিলেকশনের সময় একটা স্প্যান ডেপথ রেশিও মেনটেন করব, যেটাও আসলে কোড দ্বারা স্পেসিফাইড। যেমন এসিআই কোড বলে দিচ্ছে যে যদি তুমি একটা বিমের যদি সিম্পল সাপোর্ট হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে এই বিমের ডেপথ যদি স্প্যানের সাথে এত পার্সেন্ট রাখো, তাহলে এটার ডিফ্লেকশন কন্ট্রোলের যে রিকোয়ারমেন্ট সেটা কন্ট্রোল করা যাবে। আর সেটা যদি না করি, আমরা স্ট্রেংথের সময় জাস্ট বিমের সাইজ যা আসলো সেটা সেই সাইজ দিয়েই আমি ম্যানুয়ালি ডিফ্লেকশন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখব যে ক্যালকুলেটেড ভ্যালু, অ্যালোয়েবল যে ভ্যালু গুলো আছে, রিফ্লেকশনের যে অ্যালোয়েবল ভ্যালু গুলো আছে সেগুলো এক্সিড করে কিনা। যদি এক্সিড না করে, আওয়ার মাই ডিজাইন ইজ ওকে। ইফ ইট এক্সিডস দ্য অ্যালোয়েবল লিমিট, দেন আই নিড টু রিভাইজ মাই ডিজাইন। স্বভাবতই আমার সেকশন সাইজ বৃদ্ধি করতে হবে, এরকম। এখন এখানে একটু বিষয় দেখো যে এই ডিফ্লেকশন ক্যালকুলেশনের জন্য যে মেথড গুলো আছে, সেই মেথড গুলাতে আসলে অনেকগুলো আনসার্টেনিটি আছে। যেমন দিস ইজ টু, it will become clear that in the sections that follow that the calculations can at best be provide a at best provide a guide to probable actual reflections. Probable খেয়াল করো, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা ক্যালকুলেট করতে পারি না। তোমরা জানো, আমি জানি না তোমরা এগুলো কথাগুলো শুনেছো কিনা মেকানিক্স অফ সলিডস বা ডিফ্লেকশন ক্যালকুলেশনের সময় আমরা যে ইআই, তোমরা হয়তো খেয়াল করছো যে লেখা থাকে ইআই ইকুয়াল টু সামথিং, একটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে, অথবা লেখা থাকে ইআই ইজ কনস্ট্যান্ট। তো ওখানে ই এবং আই দুইটাই আছে। এটা হচ্ছে রিজিডিটি যেটা আমরা বলি, ফ্লে কমন ইআই, ই অ্যান্ড আই। তো এই ইআই, এটা হচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই দুইটা মিলে আমরা বলি রিজিডিটি অথবা স্টিফনেস, বিভিন্ন সময় বিভিন্ন নামে বলা হয়। তো এই ইআইটা কনস্ট্যান্ট, ইআই ইকুয়াল টু সামথিং, এটা আসলে দেওয়া থাকে তোমাদের অ্যানালাইসিসের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেশনের সময়। এবং তোমরা ডিফ্লেকশন ক্যালকুলেশনে যত মেথড ইউজ করো সবগুলো হচ্ছে ইলাস্টিক অ্যানালাইসিস। কিন্তু ইন রিয়েল বিহেভিয়ার বিমটা যখন ব্যবহার করবো, সেখানে কিন্তু ক্র্যাক এসে এটা আনক্র্যাক হয়ে যেতে পারে। অথচ তুমি এখানে যেটা নিয়ে ক্যালকুলেশন করতেছো সেগুলো কিন্তু আনক্র্যাকড সেকশনের, তার মানে ফুল ক্রস সেকশন নিয়েই তুমি এই ই এবং আই, এটা আই যেটা আর কি, এটা নির্ণয় করতেছো। সেখানে অ্যালোমেলি আছে আসলে। তো আমরা অ্যানালাইসিস করতেছি ইলাস্টিক, তার মানে বিম হচ্ছে আনক্র্যাকড, অথচ আমরা রিয়েল রিয়েল অ্যাপ্লিকেশন যেখান, যখন রিয়েলি লোডেড হচ্ছে কোন একটা বিম, সেখানে কিন্তু এটা ক্র্যাক চলে আসতেছে। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু স্বভাবতই বুঝতে পারছো যে ক্র্যাক আসলে এটা কমে যাবে। তো তাহলে ডিফ্লেকশনটা কিন্তু বেশি হবে। তো এই ক্র্যাক হওয়ার পরে আমি সেটার ক্র্যাকড যে পোর্শন, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারতেছি, তার উপর নির্ভর করবে আমার ডিফ্লেকশন ক্যালকুলেশন। সো যেহেতু আমার এই আই ক্যালকুলেশনে আসলে অনেক আনসার্টেনটি আছে, তাহলে এই ডিফ্লেকশন ক্যালকুলেশনেও অনেক আনসার্টেনটি থাকবে।
বাট আনসার্টেনিটি গুলো আবার গ্রস না, এমন নয় যে অ্যাকচুয়াল রিফ্লেকশন হচ্ছে 1 ইঞ্চ অথচ আমি ক্যালকুলেট করলাম 3 ইঞ্চ, এরকম না। এমন সর্বোচ্চ এতটুকু হতে পারে যে কোনো একটার অ্যাকচুয়াল রিফ্লেকশন 1/2 ইঞ্চ, সেটা হয়তো তুমি ক্যালকুলেশন যেটা করছো সেটা হয়তো 5/8 আসছে, এরকম। কিন্তু এমন নয় যে অ্যাকচুয়াল রিফ্লেকশন 1/2 ইঞ্চ হওয়ার কথা অথচ ক্যালকুলেশনে 2 ইঞ্চ চলে আসছে, এরকম হবে না। সো রিফ্লেকশন এখানে যেটা ক্যালকুলেশন করব, বিশেষ করে রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচারের জন্য, সেখানে কিন্তু আনসার্টেনিটি থাকবে। এটা হচ্ছে মেইন বিষয় এখানে বলার। সেকেন্ড, কেউ একজন হাত উঁচু করছো, কেন জানি না, কিছু বলতে চাও? কোশ্চেন মানে টেক্সট রিলেটেড থাকলে বলো আর কি, আর না হলে আমরা পরে কোশ্চেন নিব। আচ্ছা, বলতে চাচ্ছ না, আমি কন্টিনিউ করি। তারপরে সেকেন্ড, আর এখানে আরেকটা বিষয় দেখো যে আমরা আসলে সার্ভিস লোড, যেটা আমরা স্ট্রেন্থ ডিজাইনে বিশেষ করে এখন ইউএসডি মেথড, যেটা আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন, সেখানে তো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বা সেকশনের স্ট্রেংথ কনসিডার করে আমরা ডিজাইন করি এবং লোড গুলাকে ফ্যাক্টর দ্বারা গুণ করে বাড়িয়ে নেই, এবং এর মাধ্যমে আমরা আসলে সেফ সাইডে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি যখন সার্ভিস লোড, যেটা মানে ফ্যাক্টর লোড না, রিয়েল যেটা লোড কোনো একটা স্ট্রাকচারের উপরে অ্যাপ্লাই করা হবে, সেটাই হচ্ছে আসলে সার্ভিস লোড। সেই সার্ভিস লোডে বিমটা কিন্তু ক্রাকড ক্রাকড হয়ে যেতে পারে, আবার আনক্রাকডও থাকতে পারে। এটা ডিপেন্ড করতেছে লোড লেভেলের উপরে, আমার আসলে সেকশনের সাইজ সিলেকশন, রিইনফোর্সমেন্টের সাইজ এবং ডিস্ট্রিবিউশন সিলেকশনের উপরে। তো এই এটাও এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আমরা যে অ্যানালাইসিস গুলা করব, এই যে ইআই যেটা আর কি হিসাব করব, সেখানে আমি আইটা ক্যালকুলেশনকে আসলে তাহলে ক্রাক সেকশনের জন্য নিব, একটা বিম ক্রাক হয়ে যাওয়ার পরে যেটা সেটা নিব, নাকি আনক্রাকটা নিব, কোনটা নিব, এটা ডিপেন্ড করতেছে তোমার আসলে সার্ভিস লোডটা কোন লেভেলে আছে। তাহলে আমরা ক্রাকড মোমেন্ট যেটা সেটা ক্যালকুলেট করতে পারি। আমার যদি অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট ক্রাক মোমেন্টের চেয়ে কম হয়, তাহলে নিশ্চয়ই আমার সেকশন আনক্রাক থাকবে। আর যদি অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট, ক্রাকিং মোমেন্ট, বিমের যে মোমেন্ট ক্রাক হওয়ার পর্যন্ত যে মোমেন্ট ক্যাপাসিটি, তার চেয়ে যদি বেশি হয়, তাহলে বিম কিন্তু ক্রাক হবে। আবার ক্রাকিং এর অ্যামাউন্টটাও কিন্তু কম বেশি হবে অ্যাপ্লাইড লোডের পরিমাণের উপরে নির্ভর করে। তো আমার লোড আসলে কোন লেভেলে আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই আইটা ক্রাকও হতে পারে, আনক্রাকও হতে পারে। সো এগুলো আমরা আসলে ক্যালকুলেট করব, সেটা এখানে জাস্ট একটু বলা। আর থার্ড হচ্ছে এই যে লং টার্ম ডিফ্লেকশন, যেটা ক্রিপের কারণে হবে। আহ এটা আমি একটু পড়ি। In addition to concrete deformations that occur immediately when load is applied, there are other deformations that take place gradually over an extended time, যেটা তোমরা জানো। These time dependent deformations are chiefly due to concrete creep and shrinkage. আমার মনে হয় কংক্রিট ক্রিপ কি জানো, জানলো, আমি একটু বলি। কংক্রিট ক্রিপ হচ্ছে আহ কোনো একটা মেম্বারকে যদি আমরা কনস্ট্যান্ট স্ট্রেসে ফর এ লং টাইম হোল্ড করি, তাহলে তার কিন্তু স্ট্রেন বাড়ে। এটাই হচ্ছে ক্রিপ যে প্রপার্টিটা। তার মানে ক্রিপ ইজ দ্য স্ট্রেন করেসপন্ডিং টু এ কনস্ট্যান্ট লেভেল অফ স্ট্রেস, আমরা এটা বলতে পারি, বাট দ্যাটস আফটার লং টাইম। সো আমি কোন একটা মেম্বারকে ঠিক একই স্ট্রেসে, কনস্ট্যান্ট স্ট্রেসে যদি 20 বছর রেখে দিই, তাহলে 20 বছর পরে ওই একই লোডের কারণে এটা যে ইনিশিয়াল রিফ্লেকশন হয়েছিল, তার থেকে দেখবা যে 20 বছর পরে ওই ডিফ্লেকশন বাড়তে বাড়তে, লোড যদিও বাড়েনি কিন্তু টাইমের কারণে, ডিউরেশন অফ লোডের কারণে এটা ডিফ্লেকশন 2-3 গুণ হয়ে গেছে। ওই যে যে ডিফরমেশনটা কনস্ট্যান্ট স্ট্রেসে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রিপ। আর রিইনফোর্সমেন্টের কিন্তু আবার রিল্যাক্সেশন আছে। সেটা যদি আমরা কনস্ট্যান্ট লেন্থে হোল্ড করি, তাহলে স্ট্রেসের যে ডিফারেন্স হয় আর কি, সেটাকে তখন বলা হয় রিল্যাক্সেশন। তুমি যদি একটা স্টিলকে বা একটা প্রি স্ট্রেসিং টেন্ডনকে কনস্ট্যান্ট লেন্থে লম্বা সময় ধরে রাখো, তাহলে এটার যে ইনিশিয়াল স্ট্রেস ছিল আস্তে আস্তে এই স্ট্রেস গুলো কমতে থাকে, এবং স্বভাবতই তাহলে তার লেন্থ বা ডিফরমেশন যেটা সেটা কিন্তু বাড়তে থাকে। তো এটা কিন্তু রিল্যাক্সেশন অফ স্টিল বা প্রি স্ট্রেসিং স্ট্র্যান্ড, যেটা রিইনফোর্সমেন্টের হয় সাধারণত টেনশনের কারণে, আর ক্রিপ হয় কংক্রিটে, যেটা আসলে কম্প্রেশনে থাকে এবং সেটা কনস্ট্যান্ট স্ট্রেসে। আর শ্রিঙ্কেজ তো জানোই যে যদি এটার মাঝে, এটার ভলিউম চেঞ্জ, এক কথায় এটা কংক্রিটের মাঝে যে ওয়াটারটা আমরা ইউজ করি, হাইড্রেশনের এক্সেসিভ যে ওয়াটার, সেটা যখন এটা ইভাপোরেট হয়ে উড়ে যায়, তখন কিন্তু এই কংক্রিটটা শ্রিঙ্ক করে, সংকোচন হয়, এক কথায় কন্ট্রাকশন হয়। তো ওইটা আসলে আমরা এটাকে এখানে শ্রিঙ্কেজ বলতেছি। তো এই দুইটার কারণেই আসলে টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন গুলা বেশি হয়। As a result of these influences, reinforced concrete members continue to deflect with the passage of time. Long term deflections continue over a period of several years and may be
may eventually be 2 or more times in initial elastic reflections টাইমস দ্য ইনিশিয়াল ইলাস্টিক রিফ্লেকশনস। তার মানে লং টার্ম রিফ্লেকশন গুলো দেখো 2 বা তার বেশি হতে পারে। আমি স্বভাবতই বলছি যে সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাব এবং ওয়ান ওয়ে বিম যদি হয় এদের জন্য সাধারণত 2 টাইমস এর মতো হয়, কিন্তু টু ওয়ে স্ল্যাব যদি হয় সেটার কারণ সেটা কিন্তু 3 গুণও হতে পারে। Clearly, methods for predicting both instantaneous and time reflected dependent reflections are essential. So আমাদেরকে দেখো লোড অ্যাপ্লিকেশনের কারণে ইমিডিয়েট রিফ্লেকশন যেমন হবে, আবার লং টার্ম রিফ্লেকশনও কিন্তু হবে ওই কনস্ট্যান্ট লোডে। আমি যখন একটা বিল্ডিং ইউজ করব ওভার দ্য ইয়ার্স, ফর এক্সাম্পল 10 ইয়ার্স 20 ইয়ার্স আমরা ব্যবহার করতেছি, হয়তো ডেড লোড কনস্ট্যান্ট আছে কিন্তু লাইভ লোড দিনে আছে যখন ইউজ হচ্ছে, রাত্রে যখন ইউজ হচ্ছে না তখন নাই। তো এরকম কারণে কিন্তু এটা লং অলমোস্ট লাইভ লোড ডেড লোডের তুলনায় বেশ কমই হয়। তো তারপরে দেখো এটা কিন্তু একটা সার্টেন পিরিয়ড এটা হোল্ড করতেছে। তো সাস্টেইন লোড বা লং টার্ম লোড যেগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে তার কারণে এটার আফটার 20 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, আফটার 50 ইয়ার্স রিফ্লেকশন কত, তাহলে আমাকে দুইটাই ক্যালকুলেশন করতে হবে। লোড ডিফ্লেকশন বিহেভিয়ার অফ এ বিম। লোড ডিফ্লেকশন যদি আমরা একটা বিমে লোড অ্যাপ্লাই করি তাহলে তার ডিফ্লেকশনটা কিভাবে যায় দেখো লোডের সাথে। এখানে এটা এটা একটু দেখানো আছে, আমি একটু হাইলাইট করে দেখাতে চাই। আমরা যদি জাস্ট কোন একটা বিমের লোড 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়াতে শুরু করি, ডিফ্লেকশন ডিস্ট্রিবিউটেড লোড অথবা পয়েন্ট লোড, তাহলে এই পয়েন্টে দেখো এন্ডস অফ এ বিম ক্রাক। এই আমরা একটু বিমটাও একটু দেখাতে চাই কোন বিমের জন্য আসলে লোড ডিফ্লেকশন বিহেভিয়ার এটা। এটা একটা কন্টিনিউয়াস বিম যার লেফট সাপোর্ট এবং রাইট সাপোর্ট দেখো দুই সাইডই ফিক্সড, এখানে ফিক্সড দেখানো আছে। আর রিইনফোর্সমেন্ট তাহলে নেগেটিভ সাইডে মানে সাপোর্ট উপরের দিকে, পজিটিভ রিইনফোর্সমেন্ট এখানে নিচের দিকে দেওয়ানো। তো আমাকে আমি কোশ্চেনটা করতে চাই যে এই বিমে যদি আমি এইভাবে ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করি, দেখো ডিস্ট্রিবিউটেড লোড এখানে দেখানো আছে, এই যে এই ডিস্ট্রিবিউটেড লোড এখানে যেটা দেখানো আছে, এইভাবে যদি লোড 0 থেকে শুরু করে আস্তে আস্তে লোড বাড়াতে বাড়াতে থাকি তাহলে প্রথম ক্র্যাকিংটা কোথায় হবে? নিচে হবে এই যে এই রিজিয়নে, নাকি এই সাপোর্ট রিজিয়নে, কোথায় হবে? আমি কোশ্চেনটা থ্রো করলাম, নিজের অ্যান্সার দাও, বাট আমি এখন বলে দিচ্ছি। যদি কন্টিনিউয়াস সাপোর্ট হয় তোমরা জানো, বা ফিক্সড মোমেন্ট বেন্ডিং ফিক্সড বিম যদি হয়, ফিক্সড সাপোর্ট যদি হয়, তাহলে নেগেটিভ মোমেন্ট কিন্তু পজিটিভ মোমেন্টের তুলনায় বেশ বেশি। ফর এক্সাম্পল এখানে যদি WL²/16 হয়, এখানে হয়তো WL²/9 10 এরকম। তো নেগেটিভ মোমেন্ট যেটা এই দুইটাতে কিন্তু বেশি হবে। তাহলে প্রথম ক্র্যাকিং হবে কি এই সাপোর্ট জোনেই, কিন্তু এই যে যে কংক্রিটে ক্র্যাক আসবে ফ্লেক্সারাল ক্র্যাক, সেটা কিন্তু মিড স্প্যানে আসার আগেই দুইটা সাপোর্টই যদি সেম ফিক্সিটি বা রিজিডিটি লেভেলের হয় তাহলে এই সাপোর্টের উপরেই কিন্তু প্রথম ক্র্যাক আসবে, তারপরে এই পজিটিভ জোনে ক্র্যাক আসবে। অনুরূপভাবে ইল্ডিং এর সময়ও রিইনফোর্সমেন্টে যখন ইল্ডিং হবে এই পজিটিভ রিইনফোর্সমেন্ট একই সাথে ইল্ড করতে পারে, নির্ভর করতেছে আমি কিভাবে ডিটেইলিং এবং ডিজাইন করেছি। বাট যদি সাধারণত তোমার এই পজিটিভ নেগেটিভ জোনের যে রিইনফোর্সমেন্ট তাদের ইল্ডিংও আগে হবে পজিটিভ রিইনফোর্সমেন্টের চেয়েও। তো এখানে ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স এই বিমেরটাই জন্যই দেখানো হলো। আমি যখন লোড 0 থেকে শুরু করে আস্তে আস্তে বৃদ্ধি করলাম, বিমের ক্র্যাক হওয়া পর্যন্ত, দেখো এন্ড গুলোর ক্র্যাক হওয়ার আগ পর্যন্ত এটা ফোর্স ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ার একটা লিনিয়ার স্কেলে যাবে। যখনই তোমার এই সাপোর্টের উপরে এন্ড জোনে ক্র্যাক এসে গেল তাহলে বিমের স্টিফনেস কিছুটা কমে গেল। বিমের ক্র্যাক হয়ে যাওয়া মানে ক্রস সেকশন কমে যাওয়া, তার ইআই যেটা সেটা কিন্তু কমে গেছে। এই যে ডিফ্লেকশন ইকুয়াল টু সামথিং ডিভাইডেড বাই ইআই, এই এফটা কিন্তু হচ্ছে ডিপেন্ড করে লোড প্যাটার্নের উপরে, স্প্যানের উপরে, সাপোর্ট কন্ডিশনের উপরে। তো সাপোর্ট কন্ডিশন আমি সবকিছু কনস্ট্যান্ট ধরে যদি জাস্ট ইআইটা বাড়াই তাহলে কিভাবে আসলে এটা ভ্যারি করে তাই দেখানো। তাহলে ডিফ্লেকশন এখানে যখন ক্র্যাক এসে গেল, মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেল, তাহলে ডিফ্লেকশনটা একটু বাড়বে। লোড কম নিবে, এখন দেখো লোড কমে যাচ্ছে, ডিফ্লেকশন বাড়তেছে। এক্স অ্যাক্সিসে ডিফ্লেকশন আছে, ওয়াই অ্যাক্সিসে লোড আছে। এরপরে বি পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে গিয়ে ক্র্যাকিং এট মিড স্প্যান, দেখো প্রথমে তাহলে সাপোর্টের উপরে ক্র্যাক হলো, এরপরে ডিফ্লেকশন আরো একটু বাড়লো, লোডও কিছু বাড়তে থাকলো, মিড স্প্যানে ক্র্যাক হয়ে গেল। মিড স্প্যানে ক্র্যাক হয়ে যাওয়ার পরে মোমেন্ট অফ ইনার্শিয়া আই যেটা ক্রস সেকশনাল এরিয়া ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে গেল। এখন দেখো এটা ফোর্স বাড়ার সাথে সাথে এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে যাচ্ছে, যেখানে খুব বেশি ডিফ্লেকশনটা হচ্ছে। যদি এটার ক্র্যাক না হয়ে যেত তাহলে কিন্তু এরকম ভাবে বাড়তে থাকতো ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স, তার মানে ফোর্স বাড়তো বা ডিফ্লেকশন খুব কম বাড়তো। আর এখন ক্র্যাক হয়ে যাওয়ার কারণে এটা ডিফ্লেকশনটা খুব এক্সেসিভ বেড়ে গেল।
এরপরে যখন এই যে রিইনফোর্সমেন্টের ইল্ডিং হবে, ডি তে হয়তো সাপোর্টের উপরে যে রিইনফোর্সমেন্ট আছে সেখানে ইল্ডিং হচ্ছে, আর ই তে এটাতে গিয়ে হয়তো মিড স্প্যানের ডিফ্লেকশন, ইল্ডিংটা হচ্ছে, ইল্ডিং এট এন্ডস এন্ড মিড স্প্যান। তো ইল্ডিং এর পরে আমি, এটা হচ্ছে একটা টেস্টের কথা বলতেছি, যে আমি আসলে লোড বাড়াতে শুরু করে যদি কন্টিনিউয়াসলি এভাবে লোড বাড়াতে থাকি তাহলে ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স এভাবে হবে, এবং হয়তো একটা পয়েন্ট এফ এ গিয়ে তোমার হচ্ছে যে সেকেন্ডারি কম্প্রেশন ফেইলিওর যেটা সেটা হবে। খেয়াল করো, সেকেন্ডারি কম্প্রেশন ফেইলিওর। আমি এখানে আরেকটু আবারও বলতে চাই যে রিইনফোর্সমেন্টের এক্সেসিভ ডিফ্লেকশন হবে, প্লাস্টিক হিঞ্জ যখন ফরমেশন হয়ে গেল তখন কম্প্রেশনের কংক্রিট ফেল হবে। তার এখনো কিন্তু রিইনফোর্সমেন্ট ছিঁড়ে স্ট্রাকচার হয়ে যাবে না, এরকম হবে না, বরং রিইনফোর্সমেন্টের ইল্ডিং এর পরে এক্সেসিভ ডিফ্লেকশন হতে থাকবে, এবং কম্প্রেশন জোনে যে কংক্রিট আছে সেটা কিন্তু ক্রাশ হয়ে ফেল করবে। তো বিম টোটাল ফ্র্যাকচার হয়ে দুইটা তিনটা পার্ট হয়ে নিচে পড়ে যাবে, এরকম কিন্তু এত সহজে হবে না। এই যে এফ যেটা, এফ পয়েন্ট যেটা দেখতেছো সেটা হচ্ছে সেই সেই পয়েন্ট। এখন এটা তো গেল আমার হচ্ছে আমি যদি একটা বিমকে ফেইলিওর পর্যন্ত নিয়ে যেতে পারি, কিন্তু আমার ওই বিমটাতেই আমি যখন সার্ভিস লোডের আন্ডারে রাখবো, তার মানে আমার বিমের উপর আসলে ডেড লোড আছে, আর তার সাথে আমি যখন লাইভ লোড অ্যাপ্লাই করতেছি আমার সার্ভিস লেভেল লোড হয়তো এই যে সি পয়েন্ট যেটা আর কি সেখানে গিয়ে হয়তো থাকতেছে, সেখানে এই যে সি পয়েন্ট যেটা সেখানে গিয়ে হয়তো আমার সার্ভিস লোড লেভেল আছে। তো এই পয়েন্টে সার্ভিস লোড লেভেলে আমার কিন্তু স্ট্রাকচারটা লম্বা সময় থাকবে, 40 বছর 50 বছর, এটা ডিজাইন পিরিয়ড যেহেতু ততর জন্য আমি যখন ধরে রাখছি। তো সার্ভিস লোড লেভেলে গিয়ে আমার হয়তো দেখো ক্রাকিং এর পরে সার্ভিস লোডে এখানে গিয়ে আমার স্ট্রাকচারটা এই লোড, মোটামুটি এই লোডেই, এই কনস্ট্যান্ট লোডেই থাকলো হচ্ছে প্রায় 50 ইয়ার্স 20 ইয়ার্স। তাহলে তখন কিন্তু এটার যে লোড ডিফ্লেকশন বিহেভিয়ার সেটা কিন্তু এই যে সি থেকে সি প্রাইম এই জায়গায় আসবে। তার মানে লোড ক্যাপাসিটি কিন্তু একটুও বাড়েনি, মানে আমি লোড অ্যাপ্লিকেশন এই স্ট্রাকচার উপর লোড একটুও বাড়াইনি, অথচ আমার ডিফ্লেকশনটা কিন্তু কনস্ট্যান্টলি এটা বেড়েই চলে যাচ্ছে। যেটা হয় হচ্ছে ক্রিপ এবং শ্রিঙ্কেজের জন্য। তো এগুলো হচ্ছে লং লং টার্ম ডিফ্লেকশন আমরা বলবো, লং টার্ম ডিফ্লেকশন, যেটা ক্রিপ এবং শ্রিঙ্কেজ মেইনলি এই দুইটার জন্যই হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ার আমাদের কোন একটা স্ট্রাকচারের। আমরা এখন আসি আসলে তাহলে ইমিডিয়েট ডিফ্লেকশন কিভাবে ক্যালকুলেট করব। খেয়াল করো, ডিফ্লেকশন ক্যালকুলেশন আমাদেরকে দুই ভাবেই করতে হবে। একটা হলো লোড অ্যাপ্লিকেশনের পরেই, ডেড লোড এবং লাইভ লোড যখনই ব্যবহার করা শুরু করলাম তখন এটার ইমিডিয়েট ডিফ্লেকশন, এই যে এই ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স থেকে যদি আমরা দেখতে চাই যে আমার লোড লেভেল কোথায় আমি অ্যাপ্লাই করেছি, এই যে সি পয়েন্ট পর্যন্ত, জিরো থেকে শুরু করে সি পয়েন্ট পর্যন্ত আমার যে ইমিডিয়েট ডিফ্লেকশন ডেল্টা আই আমরা বলতে পারি সেটাই বা কত, আর এটাও যে সি থেকে সি পয়েন্ট পর্যন্ত যেটা লং টার্ম ডিফ্লেকশন, যেটাকে আমরা ডেল্টা টি যদি বলি ফর এক্সাম্পল কত। তাহলে আফটার 50 ইয়ার্স আমি যদি এই টাইমটা জানি, তার টোটাল ডিফ্লেকশন ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ইনিশিয়াল প্লাস ডেল্টা ইমিডিয়েট প্লাস হচ্ছে ডেল্টা টাইম ডিপেন্ডেন্ট কত হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদেরকে দুইটাই ক্যালকুলেশন করতে হবে। আজকের ক্লাসে মেইনলি আমি আসলে ইমিডিয়েট ডিফ্লেকশন ক্যালকুলেশনের যে মেথড আছে সেগুলাই দেখাবো। নেক্সট ক্লাসে আমরা হয়তো লং টার্ম ক্যালকুলেশন দেখাবো, সাথে আরো কিছু দেখাবো, এক ক্লাসে আসলে শেষ করা যাবে না। এবং বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল ইম্পর্ট্যান্ট, এগুলো কনসিডার করেই তোমাকে অবশ্যই ডিজাইন করতে হবে, না হলে ওই যে ক্র্যাকিং চলে আসবে, তখন তোমাকে ডিজাইনার হিসেবে তুমি ক্লায়েন্টকেও বোঝাতে হয়তো অক্ষম হতে পারো যে তোমার স্ট্রাকচার স্টিল সেফ, কিন্তু এই যে ডিফ্লেকশনটা ঠিক মতো কনসিডার না করার কারণে হয়তো সাপোর্টিং বিমের নিচে যে পার্টিশন ওয়াল আছে সেখানে নন স্ট্রাকচারাল ক্র্যাক চলে আসছে, সবার মধ্যে এখন প্যানিক ঢুকে গেছে, কোটি কোটি টাকার প্রজেক্ট এখন ভুতুড়ে নগরীতে পরিণত হতে পারে, এরকম আর কি। তো এনিওয়ে আমরা এখন ইমিডিয়েট ডিফ্লেকশন যে কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখব, আর এছাড়াও আমরা এক্সাম্পলও যাব, কিন্তু লং টার্ম ডিফ্লেকশন ক্যালকুলেশন এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমরা আমি এই কোয়েশ্চেন গুলো লিখে ফেলেছিলাম, আবারও এখানে একটু দেখানো আছে, দেখো ডিফ্লেকশন ক্যালকুলেশনের জন্য ডেল্টা ইকুয়াল টু, আমরা যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, ফর এক্সাম্পল একটা সিম্পলি সাপোর্টেড বিম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডে ডব্লিউ এল, তাহলে এটার ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা ম্যাক্স যদি মুখস্থ থাকে কেউ কেউ বলতে পারো, এটা হচ্ছে 5 WL⁴ ডিভাইডেড বাই 384 টাইমস হচ্ছে 384 EI। যদি মুখস্থ থাকে দেখো এরকম হতে পারে, আর যদি দুই সাইড ফিক্সড হয় তাহলে এখানে এই 5টা থাকবে না। তো এখানেও একটু এটাও দেখার বিষয়, দেখো যে যদি ফিক্সড সাপোর্ট হয়, একই স্প্যান একই লোড, যদি ফিক্সড সাপোর্ট হয় তাহলে ডিফ্লেকশন কিন্তু 5 গুণ কম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য।
আর যদি এটা পয়েন্ট লোড হয় তাহলে মিড স্প্যানে দেখবে এটা 4 গুণ পর্যন্ত কম হতে পারে। তাহলে সাপোর্ট কন্ডিশন কি রকম তার উপরে নির্ভর করে আমার কিন্তু ডিফ্লেকশনটা কম বেশি হবে। যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে তার যে ডিফ্লেকশন সেটা হচ্ছে 5W⁴ ডিভাইডেড বাই 384 EI। তো এখানে দেখো খেয়াল করে আমাদের প্রত্যেকটা বিমের যে মেথডে তুমি ডিফ্লেকশন ক্যালকুলেশন করো নিচে কিন্তু এই যে EI টার্ম গুলো থাকে, আর উপরে যে টার্ম গুলো থাকে এগুলো সাধারণত ফাংশন অফ লোড। এই যে আমার লোডটা কিরকম, কনসেন্ট্রেটেড লোড নাকি ডিস্ট্রিবিউটেড লোড নাকি ট্রায়াঙ্গুলারলি ডিস্ট্রিবিউটেড লোড, তারপর হচ্ছে স্প্যান, আমার লেন্থটা কত, লেন্থ স্প্যান কম না বেশি, আর হচ্ছে সাপোর্ট কন্ডিশন। আমার যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে ডিফ্লেকশন বেশি হচ্ছে, আবার যদি কন্টিনিউয়াস হয় ফিক্স সাপোর্ট হয় তাহলে কিন্তু ডিফ্লেকশন কম হচ্ছে। তো উপরে যে গুলার ফাংশন, ফাংশন অফ লোড স্প্যান সাপোর্ট এরকম, আর নিচে সাধারণত থাকে হচ্ছে EI, যেটাকে আমরা রিজিডিটি বা স্টিফনেস অফ বিম বলছি, এইটার উপরে নির্ভর করে। তো উপরের গুলো আসলে দেখো লোড স্প্যান সাপোর্ট এগুলো আসলে অ্যানালাইসিস থেকে আসে, যে লোডের কারণে তার বেন্ডিং মোমেন্ট কত, সেই বিষয়গুলা অ্যানালাইসিস থেকে আসে। কিন্তু রিইনফোর্স কংক্রিটে আমাদের আসলে ওইটার সাথে ডিল করার কিছু নাই। আমাদের আছে হলো আমি কত কি রিইনফোর্স মানে কত গ্রেডের কংক্রিট ব্যবহার করছি, তাহলে তার মডুলাস ইলাস্টিসিটি ই কত। এখানে আমি আবারও একটু এমফাসাইজ করে বলতে চাই, এই ইটা কিন্তু ই অফ কংক্রিট। এখন বলতে পারো যে রিইনফোর্স কংক্রিটে স্যার আমরা কংক্রিট ব্যবহার করছি, স্টিলও ব্যবহার করছি, তাহলে কেন স্টিলেরটা নিচ্ছি না কংক্রিটেরটা নিচ্ছি? কারণ হলো রিইনফোর্সমেন্ট যেটা ব্যবহার করি সেটা সাধারণত টেনশনে থাকে, এবং কংক্রিটের যেটা আর কি কংক্রিটের যে ই মডুলার রেশিও ব্যবহার করে কিন্তু স্টিলেরটাকেও ইনডিরেক্টলি আমরা ব্যবহার করছি। তো এখানে যেটা ই আসবে মেইনলি এর সেকশনটা হচ্ছে টোটাল যে ক্রস সেকশন যেটা কংক্রিট মেইনলি প্রোভাইড করে তার জন্যই। সো ই ইজ ফর কংক্রিট এন্ড আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এইটাই আসলে আমাদেরকে আসলে নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের সেকশনে যে বললাম সার্ভিস লোড ক্রাকিং মোমেন্টের চেয়ে সার্ভিস লোড মোমেন্ট কি বেশি না কম তার উপরে নির্ভর করে আনক্রাকড সেকশনের হতে পারে, ক্রাকড সেকশনের হতে পারে, আবার ক্রাকিং হলে সেটার ম্যাগনিটিউড কত তার উপরে ডিপেন্ড করে ক্রাকিং মোমেন্টেরও কম বেশি হতে পারে। তাহলে কত কোনটা নিয়ে আমি আসলে এই রিফ্লেকশনটা ক্যালকুলেশন করব রিইনফোর্সড কংক্রিটের জন্য, এখানে আসলে আমাদের মেইন আলোচনাটা আসবে যে এই আইটা আমি আসলে কোনটা নিয়ে ক্যালকুলেশন করব। আর এই যে উপরের যে পার্টটা ডিফ্লেকশন ক্যালকুলেশনের, এটা তো জাস্ট আমার অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি যে যদি ফিক্সড সাপোর্ট হয় বিভিন্ন মেথড আছে, ডিফ্লেকশন টেবিল দেওয়া আছে, যে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয় স্প্যান এল হয়, আর যদি সাপোর্ট সিম্পলি সাপোর্টেড হয় তাহলে ডিফ্লেকশন ইকুয়াল টু এইটা, যদি সাপোর্ট ফিক্সড হয় তাহলে এখানে 5 থাকবে না ডিফ্লেকশন তখন এইটা। এভাবে বিভিন্ন মেথডে আমরা কিন্তু অলরেডি জানি। তো এই নিচে যে ইআই সেটা কত, তোমরা হয়তো মেকানিক্স অফ সলিডসে অ্যানালাইসিসে যে প্রবলেম গুলা করেছে সেখানে ইআইটা হয় গিভেন ছিল, ইআই ইকুয়াল টু 5000 সামথিং কিলোনিউটন মিটার স্কোয়ার, অথবা বলা ছিল ইআই ইজ কনস্ট্যান্ট, মানে ইআই পরিবর্তন না এরকম, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত হবে সেটা এখন আমাদেরকে রিইনফোর্স কংক্রিটে ক্যালকুলেট করতে হবে। তো তাহলে আমরা জাস্ট ডিফ্লেকশনকে মেইনলি এভাবেই এক্সপ্রেস করতে পারি। এবং ক্যালকুলেশন কিভাবে করব এক্সাম্পল দিয়ে দেখাবো, ভয়ের কিছু নাই যে স্যার এগুলো কিভাবে নির্ণয় করব, আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, তোমাদেরকে টেবিলও আমি দিয়ে দিয়েছি। এখন যখন কোন একটা সেকশন আনক্রাকড, তার মানে অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট যেটা সেটা যদি কোন একটা বিমের ক্রাকিং মোমেন্ট যেটা তার চেয়ে ছোট হয়, তখন কিন্তু সেকশন কোনো জায়গাতেই আমার বিমের ক্রাক আসবে না। তো তখন আমি এই ডিফ্লেকশন যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমি আনক্রাকড সেকশনের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা নিয়ে ক্যালকুলেট করতে পারি। শর্ত কি, যে আমার অ্যাপ্লাইড লোডের কারণে যে মোমেন্ট সেটা বিমের যে ক্রাকিং মোমেন্ট এমসিআর সেটার চেয়ে কম হবে, তখন এই আইটা হবে আই আলটিমেট যেটা আর কি, বা ট্রান্সফর্ম সেকশনের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমার মনে হয় আব্দুল রশিদ স্যার ওই পার্টে তোমাদের দেখিয়েছেন যে কোনো একটা সেকশন ক্রাকিং হওয়ার পূর্বে তার পুরো সেকশনটাই রিইনফোর্সমেন্ট সহ কিন্তু টেনশন এবং কম্প্রেশন বোথ স্ট্রেস রেজিস্ট্যান্সে সক্রিয় বা ক্রিয়াশীল, তাহলে আমি পুরো সেকশনটাকে নিয়েই এই আইটা ক্যালকুলেট করব। কিন্তু যখন ক্রাকিং হয়ে যাবে, অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট যদি ক্রাকিং মোমেন্টের চেয়ে কোনো সেকশনে বেশি হয়ে যায় তখন তো ক্রাকিং হবে, তখন এই আইটা কত নিব। তো এই একইভাবেই দেখো এখানে খেয়াল করো যে ক্রাকিং এর পূর্বে আমি যখন মোমেন্ট অফ ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে চাই, এটা হচ্ছে বিফোর ক্রাকিং, এই ইকুয়েশন ব্যবহার করব বিফোর ক্রাকিং। তাহলে এই এফটা তো সাপোর্ট কন্ডিশনের উপরে এবং লোড কন্ডিশনের উপরে নির্ভর করে আসতেছে, স্প্যানের উপরে নির্ভর করে।
ইটা তো হচ্ছে কংক্রিটের ইসি, আর আইটা কোনটা নিব এখানে, মোমেন্ট অফ ইনার্শিয়া আনক্র্যাকড সেকশনের যে আলটিমেট মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে আমার একটা বিমের যদি এখানে রিইনফোর্সমেন্ট থাকে ফর এক্সাম্পল, এখানেও রিইনফোর্সমেন্ট আছে, নিচেও রিইনফোর্সমেন্ট আছে, তাহলে এটাকে আমি ট্রান্সফর্ম সেকশন করেছি। তোমরা মনে পড়ে এই রিইনফোর্সমেন্টটাকে এখানে যে ট্রান্সফর্মড এরিয়া দেখাইছি, টেনশন সাইডে হয়তো ট্রান্সফর্মড এরিয়া দেখাইছি, দেখানোর পরে এই টোটাল এরিয়া মিলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়েছি, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমি এখানে নিতে পারি। তো এসিআই কোড রিকোয়ারমেন্টে আবার আমরা সামনে দেখবো যে এখানে আইইউটি ব্যবহার না করে এই সেকশন ট্রান্সফরমেশনের আর প্রয়োজন নাই, জাস্ট তুমি এই কংক্রিটের যে গ্রস এরিয়া রিইনফোর্সমেন্ট সহ এই এরিয়াটা নিয়ে ক্যালকুলেট করলেই এই ডিফ্লেকশন ক্যালকুলেশন এত বেশি কম বেশি হয় না, মানে ডিফ্লেকশনের যে ভ্যালুটা। সো এখানে আমরা আইইউটি এর স্থলে আইজি গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যবহার করলেও পারি। এটা হচ্ছে একটা জিনিস। এখন ওই যে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া সরি অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট ক্র্যাকিং মোমেন্টের চেয়ে বেশি হয়ে যায়, ক্র্যাকিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় তাও আমি এক্সাম্পল সহ দেখাবো। বেশি হয়ে যায় তখন কিন্তু ক্র্যাক চলে আসবে। তো ক্র্যাক আমরা জানি, তোমরা এই যে এই বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলা জানো যে সিগমা ইকুয়াল টু এম ওয়াই ডিভাইডেড বাই আই, সেখান থেকে এটা নিয়ে আসা জাস্ট এম ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এম ইকুয়াল টু সিগমা আই ডিভাইডেড বাই ওয়াই। তো এখানে যেহেতু ক্র্যাকিং হবে কংক্রিটে, তার মানে মডুলাস অফ রাপচার এই যে স্ট্রেস যেটা সে টি টেনশন সাইডে হবে, তো সেই সিগমা টি ইকুয়াল টু আমরা এখানে মডুলাস অফ রাপচার এপার দিয়ে যেটা প্রকাশ করি সেটা এখানে ব্যবহার করব। আর আই কোনটা নিব, আই হচ্ছে এখনো আইইউটি আলটিমেট মোমেন্ট ক্র্যাকিং এর ঠিক পূর্ব মুহূর্তে, কিন্তু তার মানে সেকশন আমার এখনো আনক্র্যাক, এবং ওয়াইটিটা হচ্ছে ওই আনক্র্যাক সেকশনের যে এক্সট্রিম ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে ওয়াই। তো ওয়াইটা আমরা যেহেতু টেনশন সাইড নিচ্ছি এফআর, তাহলে অবশ্যই ওয়াই ও টেনশন সাইডে নিব আইটি। তো এভাবে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা যে ক্র্যাকিং মোমেন্টও ক্যালকুলেট করতে পারি। আমি এক্সাম্পল দিয়েও দেখাবো কিভাবে ক্যালকুলেট করতে হয় একটা রিইনফোর্স কংক্রিটের জন্য। তো তখন আমার একটা বিমের এখন অ্যাপ্লাইড লোডের কারণে যদি ক্র্যাকিং চলে আসে, তাহলে আমি ক্র্যাকিং মোমেন্ট ক্যালকুলেট করতে পারলাম। ক্র্যাকিং এর পরে তখন কিন্তু আর এই মোমেন্ট অফ ইনার্শিয়া আইইউটি থাকবে না, এটা কম হয়ে যাবে। তো এই ক্র্যাকিং এর পরে তাহলে আমি যে মোমেন্ট ডিফ্লেকশন ক্যালকুলেশন করব, এ দেখো এটা হচ্ছে আফটার ক্র্যাক, যখন ক্র্যাক ফরমেশন হয়ে গেল। এই ফাংশন এফ এটা তো সাপোর্ট কন্ডিশন লোড এবং লোড আর হচ্ছে স্প্যানের উপরে ডিপেন্ড করে আসবে, কি কি কন্ডিশন আছে তার উপরে ডিপেন্ড করে। নিচে আমি যে এটা নিয়ে এই ডিফ্লেকশন ক্যালকুলেট করতে পারবো আফটার ক্র্যাকিং, সিআরএসি আফটার ক্র্যাকিং এ আমি এখানে দেখো কংক্রিটেরই মডুলাস অফ ইলাস্টিসিটি নিচ্ছি, এই আইই যেটা মানে আই কোনটা নিবে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে আইটা দেখা দেওয়া আছে আইই। তো এই আই আসলে এটা রিসার্চের মাধ্যমে দেখো নিচের আরেকটা ইকুয়েশন যেখানে বলা হচ্ছে, এটা হচ্ছে রিসার্চের ফলাফল যে আই ইকুয়াল টু এমসিআর ডিভাইডেড বাই এম এ তার হোল কিউব টাইমস হচ্ছে আইইউটি প্লাস 1 minus mcr divided by ma cube times হচ্ছে ICR must be less than or equal to IUT। তার মানে এই ইকুয়েশন দিয়ে আমি যে আই ক্যালকুলেট করব তার জন্য আইইউটি এর চেয়ে বেশি না হয়। আইইউটিটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশনের আইজি না, কিন্তু এটা হচ্ছে আইইউটি। আবার আমরা ফার্দার গিয়ে দেখবো যে এসিআই কোডের রিকমেন্ডেশন এই আইইউটির জায়গায় আমরা আইজিও ব্যবহার করতে পারি। তো এখানে আসলে যে টার্মগুলো ইউজ করা হচ্ছে দেখো কোনটা কি, আইসিআর হচ্ছে আইসিআর ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ক্র্যাকড ট্রান্সফর্ম সেকশন। তার মানে ক্র্যাকিং হওয়ার পরে যে সেকশন পাবো সেই সেকশনের যে রিইনফোর্সমেন্ট আছে সেগুলোকে যদি আবার ট্রান্সফর্ম করি তাহলে যে টোটাল সেকশন পাবো তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া আইসিআর সেটা, এটারও আমি এক্সাম্পল দেখাবো, ভয়ের কিছু নাই যে কিভাবে ক্যালকুলেট করতে হবে। অনুরূপ ভাবে ক্র্যাকিং মোমেন্ট তো আমরা উপরের ইকুয়েশন এমসিআর এই যে এই ইকুয়েশন দিয়ে এমসিআর নির্ণয় করতে পারবো। আর এম এটা হচ্ছে অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট। আমি যদি লোড লেভেল জানি এখন যে আমার এই বিমে এখন ডেড লোড এত অ্যাপ্লিকেশন হচ্ছে, লাইভ লোড এত অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে আমি এম এটাও ক্যালকুলেশন করতে পারবো। তো সেই আমার কোন একটা লোড লেভেলে ক্র্যাকিং মোমেন্ট হওয়ার পরে যদি আমি সেই লোড লেভেলের মোমেন্ট জানি, ক্র্যাকিং মোমেন্টও জানি, এবং ওই লোডের কারণে ক্র্যাক হওয়ার পরে আমার সেকশনের যে মোমেন্ট অফ ইনার্শিয়া আইসিআরও জানি, তাহলে আমি কিন্তু তার ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আই ক্যালকুলেট করতে পারবো। আর সেই আই এখানে ইনসার্ট করলে আমি এই ক্র্যাকড সেকশনের যে ডিফ্লেকশন সেটাও ক্যালকুলেট করতে পারবো। তো তাহলে আমাকে আসলে ফার্স্ট চেক করতে হবে যে আমার এই যে মোমেন্ট অফ অ্যাপ্লাই লোডের কারণে যে মোমেন্ট এম এ সেটা কি ক্র্যাকিং মোমেন্টের চেয়ে কম না বেশি। যদি অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট এম এ
এম এটা যদি এমসিআর এর চেয়ে বেশি হয় তাহলেই তো সেকশন ক্র্যাক হবে, তাহলে আমি ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস করব। আর যদি এম এ অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট যদি এমসিআর এর চেয়ে কম হয় তাহলে সেকশন কিন্তু আনক্র্যাকড, তাহলে আমি আনক্র্যাকড সেকশনের অ্যানালাইসিস করব। এই হচ্ছে মেইন কথা যে আমি আসলে কিভাবে অ্যানালাইসিস করব। এখানে তোমার রিসার্চের যে ফলাফল দেখো, যে আমরা যদি অ্যাপ্লাইড লোড মোমেন্ট বাড়াতে, অ্যাপ্লাইড লোড এর কারণে মোমেন্ট যেটা আর কি মানে লোড বাড়াতে থাকি, তার মানে তার কারণে অ্যাপ্লাইড লোড বাড়তে থাকবে, তাহলে বিমের যে মোমেন্ট অফ ইনার্শিয়া দেখো সেটা আসলে কিভাবে ভ্যারি করে। যে এটা হচ্ছে তোমার আইইউটি, আর এটা হচ্ছে তোমার এই যে আইসিআর, ক্র্যাকিং মোমেন্ট। তো তুমি দেখো এখানে এইটাতে দেখানো হচ্ছে এম এ ডিভাইডেড বাই এমসিআর রেশিও। তার মানে অ্যাপ্লাইড লোডের ম্যাগনিটিউড যদি ক্র্যাকিং যে মোমেন্ট, অ্যাপ্লাইড মোমেন্টের ম্যাগনিটিউড যদি ক্র্যাকিং মোমেন্টের চেয়ে ফর এক্সাম্পল 3 গুণ হয়, তাহলে এই লেভেলে এসে তোমার দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আইটা এটা আইসিআর এর খুব কাছাকাছি, যেটা ক্র্যাকড মোমেন্টের খুব কাছাকাছি হয়ে যায়। আর যদি এটা সাধারণত এই যে দেখো এম এ বাই এমসিআর রেশিও 1 যেখানে 1 তার মানে তো এখনো এটা ক্র্যাক হয়নি, তখন কিন্তু ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আই যেটা সেটা আইইউটি, তার মানে আনক্র্যাক সেকশনের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাই। তাহলে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে এম এটা আমার অ্যাপ্লাইড লোডের কারণে যে মোমেন্ট সেটা কি ক্র্যাকিং মোমেন্টের চেয়ে কম নাকি বেশি। কম হলে আনক্র্যাক সেকশন অ্যানালাইসিস করব, যদি বেশি হয় তাহলে ক্র্যাক সেকশন অ্যানালাইসিস করব। এখানে আসলে সেই কথাটাই বলা হচ্ছে। এবং দেখো সাধারণত আমাদের যে অ্যাপ্লাইড লোড লেভেল হয় বিমের জন্য, টিপিক্যাল ভ্যালুস অফ এম এ typical values of MA divided by MCR at full service load range from about 1.25 to 3। তাহলে আমাদেরকে কিন্তু আসলে টিপিক্যাল যে লোড রেঞ্জ আছে আমার সার্ভিস লোড আর কি, সাধারণত সেগুলোর জন্য ক্র্যাক সেকশন অ্যানালাইসিসেরই বেশিরভাগ জায়গাতেই প্রয়োজন হবে। তার মানে আমাকে ক্র্যাক সেকশন নিয়ে কনসিডার করেই আমাকে আসলে বিম ডিজাইন ক্যালকুলেট ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হবে। এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোড ডিফ্লেকশন মোমেন্ট ডিফ্লেকশন কার্ভ। এটা আসলে লোড ডিফ্লেকশন কার্ভেরই খুব কাছাকাছি। দেখো যে মোমেন্ট এখানে ক্র্যাকিং হওয়ার পূর্ব পর্যন্ত এই যে এখানে ক্র্যাকিংটা দেখতে পাচ্ছ, এই যে এমসিআর এখানে এম এ পর্যন্ত এই মোমেন্ট ডিসপ্লেসমেন্ট রেসপন্স লিনিয়ার। এরপরে ক্র্যাকিং এর পরে এখানে হয়তো একটা লেভেলে আমি ডিফ্লেকশন ক্যালকুলেশন করলাম, ক্র্যাক এখানে গিয়ে আবার আর একটা লেভেলে ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে চাই যদি। এখানে আসলে আমি একটু জাস্ট যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার হচ্ছে এই ডেল্টা ওয়ান ডিফ্লেকশনটা হয় শুধুমাত্র ডেড লোড ডি এর কারণে, শুধু ডেড লোড ডি এর কারণে আমার ডেল্টা ওয়ান ডিফ্লেকশন হয়। এখন ডেড লোড আছে, এরপর আমার লাইভ লোডও চলে আসলো, আমি যখন বিল্ডিংটা ইউজ করা শুরু করলাম তখন এখানে লাইভ লোডটাও আসলো। তাহলে ডেড লোড প্লাস লাইভ লোড এই দুইটার কারণে তখন যে ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে ডেল্টা টু। তাহলে আমি যদি শুধুমাত্র লাইভ লোডের কারণে ডিফ্লেকশন কতটুকু ইনক্রিজ করলো ডেল্টা এল বের করতে চাই, কিভাবে করব? তাহলে আমার একটা হচ্ছে আমি ডেল্টা ওয়ান ক্যালকুলেশন করলাম যে শুধু ডেড লোড যখন ছিল তখন তার ডিফ্লেকশন কত, আর শুধু লাইভ লোডের কারণে কিন্তু আমি ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে পারবো না, কারণ আমার অলরেডি এই ডেড লোডের কারণে এটার যে ক্র্যাক ফরমেশন অলরেডি যদি হয়ে থাকে তাহলে তারপরে লাইভ লোডের কারণে কিন্তু সেই ক্র্যাক আরো এক্সপ্যান্ড করেছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু এখানে সংশ্লিষ্ট। তো এমন নয় যে আমি ডেড লোডের জন্য মোমেন্ট ক্যালকুলেশন করলাম আলাদা, আর এখন আমি ডেড লোড নাই মনে করে শুধু লাইভ লোড অ্যাপ্লিকেশন করলাম, তাহলে এটার জন্য ডিফ্লেকশন কত হবে। নো, দ্যাটস নট দ্য প্রসিডিউর। রিমেম্বার, তোমার কিন্তু এই ডেড লোডের কারণেই এই যে ক্র্যাকিং এর পরে যদি হয়ে যায়, এই যে এই পয়েন্টে যখন ক্র্যাক হয়ে গেল ডেড লোডের কারণে হয়তো ক্র্যাক হয়েই গেছে অলরেডি, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু এখানে কমে গেছে। এখন যদি অ্যাডিশনাল লাইভ লোড এখানে অ্যাপ্লাই করো তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আরো কমে যাবে, ফলে ডিফ্লেকশনটা বেশি আসবে। সো অ্যাকুরেটলি যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব, যে ওই ডেড লোড তো আছেই, সাথে আমি যদি আরো লাইভ লোড অ্যাপ্লিকেশন করি তাহলে তার করেসপন্ডিং মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে, ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে ডিফ্লেকশন ক্যালকুলেশন করব হচ্ছে ডেল্টা লাইভ লোড প্লাস ডেড লোড। তো এই ডেল্টা লাইভ লোড প্লাস ডেড লোড থেকে যদি আমি জাস্ট ডেড লোডের কারণে যে মোমেন্ট ডিফ্লেকশন সেটা বাদ দেই, তাহলেই শুধুমাত্র লাইভ লোডের কারণে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হয়েছে, ডিফ্লেকশন যেটা হয়েছে সেটা পাবো। সো পার্থক্যটা আমার মনে হয় বুঝতে পারছো আমি এখানে আসলে কি বোঝাতে চেয়েছি। এখানে সেই কথাগুলাই আসলে বলা আছে। তো এই যে মোমেন্ট ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স, এটা আমরা একটা কন্টিনিউয়াস বিমের জন্য একটু আগে দেখাইছি। তো এই এই যে ইকুয়েশনের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব, দেখো আইসিআর আইই, এটা আসলে সাধারণত সিম্পলি সাপোর্টেড বিমের জন্য।
সিম্পলি সাপোর্টেড বিমের জন্য এটা খুব প্রযোজ্য। কিন্তু আমাদের সিম্পলি সাপোর্টেড বিম প্র্যাকটিক্যাল ডিজাইনে খুব কমই আসবে, আসবেই না বলা চলে। আমাদের যা আসবে ম্যাক্সিমামই হবে হচ্ছে হয়তো ওয়ান এন্ড ডিসকন্টিনিউয়াস আর আদার এন্ড কন্টিনিউয়াস, অথবা বোথ সাইড কন্টিনিউয়াস, তার মানে ফিক্স ফিক্সড সাপোর্ট এরকম হবে। তো কন্টিনিউয়াস বিম যেগুলো, সেগুলোর জন্য আসলে এই কোয়েশ্চেন কি হোল্ড করে নাকি এর থেকে ডিফারেন্ট কোয়েশ্চেন নেওয়া উচিত? তো কন্টিনিউয়াস বিমের আবার থ্রুআউট দ্য স্প্যান দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু ডিফারেন্ট হবে। যেমন পজিটিভ জোনে একদিকে ক্র্যাক, নেগেটিভ জোনে কিন্তু আরেক দিকে ক্র্যাক। এবং হয়তো এমন হতে পারে যে ডিসকন্টিনিউয়াস এন্ড যেটা, সেখানে মোমেন্ট নেগেটিভ মোমেন্ট জিরো বা খুব কম, আবার কন্টিনিউয়াস এন্ড যেটা সেটা সেখানে মোমেন্ট খুব বেশি। তাহলে মোমেন্টের ডিফারেন্স হওয়ার কারণে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম হবে। তো এই সব কিছু কনসিডার করেই আসলে আমরা এসএআই কোডের রিকমেন্ডেশন সেটাও একটু পরেই দেখবো, যে কন্টিনিউয়াস বিম যদি হয় তাহলে তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কিভাবে নিব। ঠিক আছে, ওই আইটা যেটা আই ক্যালকুলেশন কন্টিনিউয়াস বিম হলে তার জন্য আবার একটু ডিফারেন্ট হবে, সেটা আমরা একটু পরেই দেখব। আহ আমরা এখানে আসলে আর এই এই জিনিসটা এখানে একটু হাইলাইট করতে চাই। তোমরা অ্যানালাইসিসে দেখবা বা অলরেডি ডিফ্লেকশন ক্যালকুলেশনে করে আসছো যে তোমরা সবসময় ধরে নাও ইআই এর ভ্যালু হয় গিভেন একটা ভ্যালু দেওয়া আছে অথবা লেখা থাকে কনস্ট্যান্ট। তো অ্যাকচুয়ালি তুমি আসলে অ্যানালাইসিস যখন করছো কোন একটা বিম, ডিফ্লেকশন যখন ক্যালকুলেশন করতেছো ফর এক্সাম্পল, সেখানে এই আইটা কিন্তু নিয়ে নিচ্ছে হচ্ছে আনক্রাকড, অথবা এই যে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স যখন নির্ণয় করতেছে অ্যানালাইসিস করে কোন একটা ফ্রেমের কোন একটা বিমের কন্টিনিউয়াস বিম, তার জন্য মোমেন্ট ডিস্ট্রিবিউশন, আমি জানি না তোমরা এই মেথড গুলোতে এখন আসছো কিনা, বিভিন্ন মেথডে আমরা কিন্তু অ্যানালাইসিস করে তার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে সেই মোমেন্ট সেই শেয়ার ফোর্সের জন্য রিইনফোর্স কংক্রিটের সেকশন প্রোভাইড করব, রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, বন্ড লেন্থ প্রোভাইড করব, ইত্যাদি ইত্যাদি। তো আমি যখন অ্যানালাইসিস করছি তখন কিন্তু এই যে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ধরে নিচ্ছি সেটা সাধারণত থাকে কিন্তু আনক্রাকড। অথচ আমি যখন ডিজাইন করছি বা প্র্যাকটিক্যালি যখন আমার স্ট্রাকচারটা আসতেছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ক্র্যাকড। তাহলে এটা একটা কিন্তু প্রবলেম, যে তুমি অ্যানালাইসিসে ধরে নিচ্ছ এটা আনক্রাকড, অথচ যখন ডিজাইন করতেছো তখন কিন্তু এটা একটা ক্র্যাক। তো এই অ্যানোমেলি যেটা আসলে, এটা আসলে ডিজাইন করার জন্য এটা দূর করার জন্য আমরা একটু জাস্ট এখানে রিসর্ট করতে পারি। দেখো কি বলছে, although cracking is certainly more prevalent in beams than columns, স্যার সাউন্ড শোনা যায় না। এখন শোনা যায়? thus reducing, শুনতে পাচ্ছো? জি স্যার। Thus reducing the relative EI for beams, and this is compensated to a large extent in typical cases by the stiffening effect of the flanges in the positive bending regions of continuous T beam construction. So এখানে একটা অ্যানোমালি কিন্তু আসতেছে আসলে, ইনকনসিস্টেন্সি, যে আমরা অ্যানালাইসিসে ধরতেছি আনক্রাক সেকশন, বাট ডিজাইন যখন করছি তখন কিন্তু এটা আসলে ক্রাক। তো এই দুইটার মাঝে আমি আসলে যে ইনকনসিস্টেন্সি সেটা রিমুভ করব কিভাবে? এখানে কিছুটা কম্পেনসেশন হয়ে যাচ্ছে যে টি বিমের ফ্লান্স ইত্যাদি ইত্যাদি দিয়ে, আবার কলামে ফ্রেম ফ্র্যাকচার হয় না, বিমে ফ্র্যাকচার হয়, এসব কারণে কিছুটা কম্পেনসেশন হয়ে যাচ্ছে। সো আমরা আসলে মানে রিয়েল প্র্যাকটিস থেকে, মানে ট্রু অ্যাকচুয়াল যে ডিজাইনটা সেটা থেকে আসলে খুব বেশি ডেভিয়েট করছি না, সেটাও আসলে এখানে বলা আছে। আর এই সেকশন এটা সম্পর্কে যদি আরো বেশি জানতে চাও, ওই নিলসাল উইন্টারের বইয়ের সেকশন 12.5 চ্যাপ্টার 12 গিয়ে দেখবা, এখানে এখানে ফ্রেম অ্যানালাইসিস বা ফ্রেম ডিজাইনের কথাও বলা আছে। তো এটা হচ্ছে একটা জিনিস, তোমরা যখন অ্যানালাইসিস করবা তখন এই যে ইআইটা ডিফ্লেকশনও যখন ক্যালকুলেশন করবা, ইআই কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা খুব ভালোভাবে জানবা। সাধারণত আমরা আমাদের প্র্যাকটিস হচ্ছে জাস্ট এরকম বলা থাকে ইআই কনস্ট্যান্ট, কিন্তু স্যারকে স্পেসিফিক বলবা যে স্যার এখানে ইটা কি কংক্রিটের না স্টিলের নাকি বোথ ম্যাটেরিয়ালের, আই কোনটা নিব, ক্রাক সেকশন নিব না আনক্রাক সেকশন নিব, এই বিষয়গুলো অ্যানালাইসিসের সময় খুব ডিটেইল ক্লিয়ার হয়ে আসবা। ঠিক আছে, আমরা এখন এই যে আমি একটু আগেও আলোচনায় বলেছি যে তোমাদেরকে আমি দেখাবো যে এই সবগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্র্যাকিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া যে ইসি, এখানে যে ইসিটা নিচ্ছি সেই ইসি কিভাবে ক্যালকুলেশন করব, সব কিছুই তোমাদের আসলে আমি দেখাতে চাই। আবার ক্র্যাক মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে ক্যালকুলেশন করবো সেটাও দেখাবো। তো এখানে দেখো, যদি আমি ইউনিট ওয়েট অফ কংক্রিট জানি, এগুলা তোমরা শুরুতেই জানার কথা, ম্যাটেরিয়ালসও জেনে আসছো। ইসি ইকুয়াল টু 33 W টু দ্য পাওয়ার 1.5 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি, এখানে পিএসআই তে হতে হবে, এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করা হয়। কিন্তু আমাদের কাছে মানে মোর আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে 57,500, এখানে 600 লেখা আছে, এটা জাস্ট
এক্সপেরিমেন্টের ফলাফল। সো কেউ 57,000ও বলে, যেমন এসিআই কোড রিকমেন্ড করতেছে 57,000, 500 নেওয়ার দরকার নাই। এরা আবার লিখেছে 5700, 600। নিলসনের বইয়ে লেখা আছে 5700, 500। সো এটা তোমার খুব বেশি ভেরিয়েশন দিবে না অ্যান্সারে, যেটা নাও সেটাই কারেক্ট। আমি বলবো 57,000 স্কয়ার রুট অফ এ প্রাইম সি। এখানে প্রাইম সিটা অবশ্যই পিএসআই তে হতে হবে, তাহলে ইটাও ইসি যেটা সেটাও কিন্তু পিএসআই তে আসবে, রিমেম্বার। আর এটা সাধারণত এই যে 90 থেকে 160 পাউন্ড পার কিউবিক ফিট ইউনিটেড কংক্রিটের জন্য। আর আমরা যে স্টোন, এখানে দেখো ডব্লিউসি ইকুয়াল টু 145, এটা কিন্তু স্টোন এগ্রিগেটের জন্য আমরা যে স্টোন এগ্রিগেট ব্যবহার করি। কিন্তু তুমি যদি ব্রিক চিপস আসলে কোর্স এগ্রিগেট ব্যবহার করো, তাহলে কিন্তু এটা কমে 120, 115 এরকম ভাবে চলে আসে। সো সেটার জন্য কিন্তু একটু কম হবে মডুলাস অফ ইলাস্টিসিটি। সো আমাদের দেশের জন্য আসলে কয়েকটা বিষয় এখানে খেয়াল করা ইম্পর্টেন্ট। যেমন স্বভাবতই সব জায়গায় তুমি কংক্রিটের ইউনিটেড 145, এটাকে আমরা আরো রাফলি মানে ক্যালকুলেশন সহজ করার জন্য 150 পিসিএফ বলতেছি, পাউন্ড পার কিউবিক ফিট। কিন্তু এটা রিমেম্বার, এটা হচ্ছে স্টোন এগ্রিগেট দিয়ে যদি যখন তুমি কংক্রিট তৈরি করো, তোমার কোর্স এগ্রিগেট যেটা সেটা যদি স্টোন ব্যবহার করো, কিন্তু ব্রিক এগ্রিগেট যদি ব্যবহার করো, কংক্রিটের ইউনিটেড কমে কিন্তু 115, 110, 120 পর্যন্ত চলে আসে, 30 পর্যন্ত আসতে পারে, তাহলে কমে যাচ্ছে। সো এফআরএমসি তখন ব্রিক এগ্রিগেটের জন্য কিন্তু তোমার কম। এখানে খেয়াল করো যে ইউনিটেড যখন কমে যাচ্ছে, তখন কিন্তু তাহলে ইসিটা কম আসবে। আর এই পরের যে ইকুয়েশন সেখানে জাস্ট ইসি নাই, কিন্তু কংক্রিটের স্ট্রেংথ আছে, আর সেখানে আসলে ইউনিট ওয়েট নাই। সো তুমি এটা ব্যবহার করতে পারো, দ্যাটস নট এ প্রবলেম। তো আমার মনে হয় যদি সেফ সাইডে থাকতে চাও, তাহলে এই দুইটা মেথডে আসলে ইসি ক্যালকুলেট করে যেটা স্মল সেটাই তোমার নেওয়া উচিত। আহ, এখানে মডুলার রেশিও যে এন এর ভ্যালু আমাদের এটা লাগবে আসলে, সেটার ক্যালকুলেশনও তোমরা জানো। এন ইকুয়াল টু হচ্ছে ইএস ডিভাইডেড বাই ইসি। ইএস কিভাবে ক্যালকুলেট করতে হয়, সব স্টিলের জন্য আমরা জানি ইএস ইজ কনস্ট্যান্ট। কত এটা? 29,000 কেএসআই বা 210 বা 200 মনে হয় আসে, কত গিগাপাস্কেল জানো, 200 বা 210, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। এরকম, এটা হচ্ছে স্টিলের জন্য, যে যে কোনো গ্রেডের স্টিলের জন্য এটা কনস্ট্যান্ট। আবার প্রি স্ট্রেসিং স্ট্যান্ডের জন্য এটা কিন্তু একটু কম, ওটা হচ্ছে 28,500 তখন কেএসআই আর কি। প্রি স্ট্রেসিং স্ট্যান্ড যেগুলো আছে টেন্ডন, প্রি স্ট্রেস কংক্রিট ব্রিজে বা স্ট্রাকচারে ব্যবহার করা হয়। আর ইসিটা আমরা উপরে ফর্মুলা দিয়ে নির্ণয় করলে তাহলে মডুলার রেশিও নির্ণয় করতে পারবো। আমাদের আসলে এগুলো লাগবে অ্যানালাইসিসে, সেজন্য এখানে নেওয়া আলোচনা করা। এখন আমরা ক্র্যাকিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে পারি, একটু আগে আমরা দেখে আসছি। আমাদের ক্র্যাকিং মোমেন্ট এমসিআর ইকুয়াল টু ছিল এফআর টাইমস, এখানে ছিল হচ্ছে আইইউটি ছিল এটা, কিন্তু যে এসিআই কোডের রিকমেন্ডেশন অনুযায়ী আইইউটি কে আমরা আইজি গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে রিপ্লেস করতে পারি। আর সি হচ্ছে ডি বাই টু, সি ইকুয়াল টু ডি বাই টু, টোটাল ডেপথ যেহেতু আইজি নিচ্ছি তাহলে সি ইকুয়াল টু ডি বাই টু নিতে পারবো, নো প্রবলেম। তো আর এফ আর ইকুয়াল টু কত তোমরা জানো, ম্যাটেরিয়াল অফ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকেও জানো, ম্যাটেরিয়ালস শুধু ম্যাটেরিয়ালস কোর্স থেকেও জানো যে মডুলাস অফ রাপচার এফ আর ইকুয়াল টু 7.5 স্কয়ার রুট অফ এ প্রাইম সি। আর যদি লাইট ওয়েট এগ্রিগেট কংক্রিট ব্যবহার করো তাহলে ল্যামডাও এখানে আসবে। ল্যামডাটা হচ্ছে কত কত, এই যে দেখো নরমাল ওয়েট কংক্রিটের জন্য 1, যদি স্যান্ড লাইট ওয়েট কংক্রিট ব্যবহার করো তাহলে জন্য 0.85, আর যদি আদা অন্য যে কোনো লাইট ওয়েট কংক্রিটের জন্য এটা হচ্ছে 0.75। তো তাহলে আমরা আসলে জাস্ট সেকশন আমার কি ক্র্যাকড হচ্ছে না আনক্র্যাকড হচ্ছে সেটা নির্ণয় করব কিভাবে, ওই যে অ্যাপ্লাইড লোডের কারণে যে মোমেন্ট তার সাথে আমি এমসিআর এর কম্পেয়ার করব। এটা যদি এরকম হয়, এম এ যদি বেশি হয় এমসিআর এর তুলনায় তাহলে ক্র্যাকড হবে, আমাকে ক্র্যাক সেকশনের অ্যানালাইসিস করতে হবে। আর যদি এম এটা এমসিআর এর চেয়ে কম হয় তাহলে আনক্র্যাক সেকশন অ্যানালাইসিস করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি জাস্ট শর্টলি একটু যাই। A rectangular concrete section is reinforced with 3 number 9 bars in one row. আমার মনে হয় এগুলা সিম্পল ক্যালকুলেশন করতেই পারবাই। দেখো এফ আর ইকুয়াল টু কত সেটা নির্ণয় করে নিচ্ছে, যেহেতু নর্মাল কংক্রিট 474 পিএসআই, গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু রেক্টেঙ্গুলার সেকশন তোমরা জানো যে রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর বিএইচ কিউব বাই 12, সেটা দিয়ে নির্ণয় করে নিল। এখন তাহলে ক্র্যাকিং মোমেন্ট এমসিআর কত, এখানে জাস্ট বসাই দিলে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা ক্র্যাকিং মোমেন্ট এভাবে নির্ণয় করতে পারি। আর
আমার যদি লোড দেওয়া থাকে, স্প্যান দেওয়া থাকে, সাপোর্ট কন্ডিশন দেওয়া থাকে, তাহলে অ্যাপ্লাইড লোডের কারণে যে মোমেন্ট এম এ সেটাও আমি নির্ণয় করতে পারবো। তখন আমি এই এম এ আর এমসি এর কম্পেয়ার করে বলতে পারবো যেটা সেকশন ক্র্যাকড হচ্ছে নাকি আনক্র্যাকড হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রপার্টি তোমাদের দেওয়া আছে, এটা তোমরা আসলে আমাদের এই ফর্মুলা ব্যবহার না করেও নিজেরাও ক্যালকুলেট করতে পারো। আমি জানি তোমাদের সে ক্যাপাসিটি আছে, ওই সেকশনে তোমাদের এটা শেখানো হচ্ছে। যেমন রেক্টেঙ্গুলার সেকশন উইথ বি যদি হয়, এ টোটাল ডেপথ এইচ হয়, তাহলে গ্রস এটার আইজি যেটা সেন্ট্রয়েডাল মোমেন্ট অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া বিএস কিউব বাই 12। আর যদি টি সেকশন হয়, এখানে দেখো টি সেকশন হয় ফ্লেঞ্জ উইথ বি, ওয়েভ উইথ বিডব্লিউ এন্ড ফ্লেঞ্জ থিকনেস টি, দেন ক্যালকুলেট ওয়াই দ্য ডিসটেন্স টু দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ফ্রম দ্য টপ। এগুলা তোমরা নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে পারো, এখানে ফর্মুলেটও করে দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করেছি যাতে তোমরা গ্রস চেক করে মানে ক্যালকুলেশন করে চেকও করতে পারো। এই ডিরেক্টলি যদি কেউ এই ফর্মুলা গুলো ব্যবহার করতে চাও তাও পারো। এখন ক্র্যাকড মোমেন্ট অফ ইনার্শিয়া, উপরেরটা ছিল আনক্র্যাকড সেকশন, এক নম্বরে ছিল হচ্ছে আনক্র্যাকড মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা দেখো গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে আনক্র্যাকড সেকশন, আর এটা হচ্ছে ক্র্যাকড মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটাও তোমরা করেছো আমার মনে হয় ওই পার্ট এ তে। x be the distance of neutral axis from the extreme compression fibers, যে x equal to kd, যেটা ওই সেকশন এভাবে ধরে করে আসছো। রেক্টেঙ্গুলার সেকশন যদি হয় তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা তাহলে x এর ভ্যালু নির্ণয় করতে পারবো, আর সেই x যদি জানি তাহলে এই যে এই ইকুয়েশন দিয়ে কিন্তু আইসিআর ক্র্যাকিং মোমেন্ট আইসিআর নির্ণয় করতে পারবো। আমরা এক্সাম্পলও দেখবো। অনুরূপভাবে রেক্টেঙ্গুলার সেকশন উইথ টেনশন স্টিল এএস এন্ড কম্প্রেশন স্টিল এএস প্রাইম, উপরেটাতে কম্প্রেশন স্টিল ছিল না, এখন এটাতে কম্প্রেশন স্টিল আছে, তাহলে এক্স নির্ণয় করতে পারবো যে কম্প্রেশন এক্সট্রিম কম্প্রেশন ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স এক্স যেটা, সেটা নির্ণয় করতে পারবো এখান থেকে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্শিয়া এই ইকুয়েশন নির্ণয় করতে পারো। অনুরূপভাবে টেনশন টি সেকশনস উইথ টেনশন স্টিল এএস, তার জন্য এই যে ফর্মুলায় দুইটা দেওয়া আছে, আর তোমরা নিজেরাও এটা অ্যানালিসিস করে ক্যালকুলেশন করে নিতে পারবা। ঠিক আছে, তো এই ফর্মুলা গুলো এখানে গেল। এখানে কিছু এই যে ফিগারে দেখো যে সাপোর্ট কন্ডিশন, লোড এবং স্প্যান এর উপরে ডিপেন্ড করে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত আসবে, ডিফ্লেকশন ক্যালকুলেশনে কিছু টেবিল এখানে বা ফিগার দেওয়া আছে। যেমন যদি এটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, সাপোর্টের দিকে খেয়াল করো, সিম্পলি সাপোর্টেড বিম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে ডেল্টা মিড যেটা আর কি, এটাই হচ্ছে মিড মিড স্প্যানের ডিফ্লেকশন এবং এটা হবে ম্যাক্সিমাম। তাহলে দেখো 5/384 WL পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে EI। কেস 2, এক সাইড দেখো ডিসকন্টিনিউয়াস, এক সাইড সিম্পলি সাপোর্টেড বাট আদার সাইড ফিক্সড, এরকম যদি হয় তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট কত। কেস 3 দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বাট বোথ সাইড এখন ফিক্সড, তাহলে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত। তাহলে খেয়াল করে দেখো যে এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্টটা, লোড সেম, স্প্যান সেম, শুধু জাস্ট এটা ছিল সিম্পলি সাপোর্টেড আর এই 3 নাম্বারটা হচ্ছে ফিক্স সাপোর্টেড, তাহলে দেখো ডিফ্লেকশন কিন্তু 5 গুণ কম বেশি হচ্ছে। সো এটা ডিজাইন আসলে কেয়ারফুলি সিলেক্ট করতে হয় যে আমি যদি সিম্পলি সাপোর্টেড দেই আমার ডিফ্লেকশন 5 গুণ বেশি হবে, অথচ যদি আমি সাপোর্ট গুলাকে ফিক্স করে দিতে পারি যে কোনো ভাবে কলামের মধ্যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এমন ভাবে করব যাতে সাপোর্টটা ফিক্সড হয়ে যায়, তাহলে কিন্তু ডিফ্লেকশন মিড স্প্যানের ডিফ্লেকশন 5 গুণ কম আসবে। সেটা হিউজ একটা অ্যাচিভমেন্ট, এটা মাথায় রাখতে হয় ডিজাইনের সময়। বিশেষ করে স্টিলের যখন জয়েন্ট করবা বিমকে, স্টিল বিমকে স্টিল কলামে কানেক্ট করবা, তখন এটা আরো বেশি কনসিডার করা হয় যে আমি এই কানেকশনটা যদি রিজিড করতে পারি তাহলে কিন্তু ডিফ্লেকশন, বিমের ডিফ্লেকশন 5 গুণ কম আসবে, অথচ যদি সিম্পল কানেকশন দেই তাহলে কিন্তু 5 গুণ বেশি ডিফ্লেকশন হবে। তো এখানে কিছু ফিগারে তোমাদের দেওয়া আছে, যেমন এই যে ক্যান্টিলিভার বিম যদি হয় কেস 6, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে এই ফ্রি এন্ডে এবং সেটার ম্যাগনিটিউড কত সেখানেও দেখানো আছে। তো ফিক্স সাপোর্ট যদি দুইটা লোড হয়, পয়েন্ট লোড হয় এবং তারা ইউনিফর্ম ডিস্টেন্সে থাকে তাহলে কত, বিভিন্ন কন্ডিশনের জন্য এখানে আসলে দেখানো আছে, নিচেও আরো কয়েকটা ফিগারে দেখানো আছে। এখন এখানে একটু আলোচনা করতে চাই, এমন একটা বিম এই যে এটাই কেস 2 যদি হয়, এখন এই এন্ডে আমরা জানি যে মোমেন্ট জিরো, কিন্তু আমরা যখন আসলে রিয়েল বিল্ডিং ডিজাইন করি তখন এক্সটেরিয়ার যে কলামটা থাকে সেখানে কিন্তু ফিক্সিটি এত বেশি থাকে না, যে কারণে সেখানে মোমেন্ট কম হয়, তাহলে এখানে এটা সিম্পলি সাপোর্টেড হবে না, কিন্তু একটা মোমেন্ট কম ম্যাগনিটিউডের মোমেন্ট M1 হবে। ডান পাশে ফিক্সিটি বেশি থাকায় ম্যাগনিটিউড M বেশি হবে, আবার মিড স্প্যান একটা মোমেন্ট M এ আছে, তাহলে তার ক্ষেত্রে আমি ডিফ্লেকশন কি কোন ইকুয়েশন দিয়ে নির্ণয় করব, সেটা কিন্তু কোনো ইকুয়েশন এখানে স্যাটিসফাই করবে না। তো তার জন্য এখানে
দেখো একটা প্রসিডিউর আছে, এই যে সেটার জন্য ডিফ্লেকশন নির্ণয় করতে চাইলে আমরা এই একটা বিমকে, এই যে এই বিমটা যার লেফট সাইডে মোমেন্ট এম, রাইট সাইডে মোমেন্ট m2, আর মিড স্প্যানে মোমেন্ট মনে করো m, এখানকার যে মোমেন্ট আসবে আমরা যদি নির্ণয় করি m হবে, তাহলে এই তিনটার জন্য সুপারপজিশন করে আমরা আসলে মোমেন্ট নির্ণয় করতে পারবো। প্রথমে এই বিমটাকে ধরবো সিম্পলি সাপোর্টেড আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, পরে ধরবো জাস্ট এই লেফট সাইডের মোমেন্ট আছে, আর পরে ধরবো জাস্ট এই রাইট সাইডের মোমেন্ট আছে। তাহলে এই তিনটার যে ডিফ্লেকশন সেগুলো যদি আমি সাম আপ করি, তাহলে টোটাল বিমের ডিফ্লেকশন ডেল্টা সেটা পেয়ে যাব। সেটা এখানে আসলে দেখানো হচ্ছে, এগুলো অ্যানালিটিক্যালি প্রুভড। আমাদের জাস্ট ডিজাইনের জন্য এখন নিয়ে আসছি যে দেখো ডেল্টা ইকুয়াল টু ডেল্টা নট প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু, এই তিনটা ফিগার থেকে আসতেছে এই যে এখানে। তো এখানে আমি দেখো আলটিমেটলি আমার এই যে ট্রান্সফরমেশনের পরে বা ভ্যালুগুলো যদি ইনপুট দেই, তাহলে মোমেন্ট, মিড স্প্যান মোমেন্ট যেটা এটাও নির্ণয় করতে পারবো ইকুয়েশন থেকে। আর এই যে এটা থেকে আমি যে মোমেন্ট পাবো সেটা হবে কিন্তু আমার m0, এটাতে আমার m0 মোমেন্ট পাবো। সিম্পলি সাপোর্টেড কেস কনসিডার করলাম, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট m0 কত, তাহলে m0 যদি জানি, m1 জানি, এন্ড মোমেন্ট m2, m1 m2 জানি, সেগুলোর রেসপেক্ট আমার মিড স্প্যান মোমেন্ট m পেয়ে যাব। তো আলটিমেটলি এইসব কন্ডিশনের উপরে নির্ভর করে আমাদের কাজ সহজ করার জন্য আসলে এই যে টেবিলটা দেখো প্রোভাইড করা হচ্ছে, এখানে আমরা ডিরেক্টলি পেয়ে যাব। কোথায় গেল টেবিলটা, এখানে, যে আমার সাপোর্ট কন্ডিশনটা কেমন, লোডের অ্যামাউন্টটা কেমন, সেগুলোর উপরে ডিপেন্ড করে এই যে ডব্লিউএল স্কোয়ার, ডব্লিউএল টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই ইআই, এর সাথে কোন কনস্ট্যান্টটা গুণ করলে আমি এই করেসপন্ডিং কন্ডিশন, সাপোর্ট কন্ডিশন, স্প্যান এবং লোডিং এর জন্য তার ডিফ্লেকশনটা পেয়ে যাব। তো এটা হচ্ছে ডিজাইন টেবিল বলতে পারো, যেটা আমাদের কাজকে সহজ করে দিচ্ছে আর কি। তো এক্সাম্পল আমরা এটার ব্যবহারও দেখব। এখানে আরো কিছু ফিগার দেওয়া আছে যেগুলোর জন্য ডিফ্লেকশন কত, ম্যাক্সিমাম ডিফ্লেকশন, সেগুলো আমরা নির্ণয় করতে পারি। এখানে আরো কয়েকটা ফিগার দেখতে পাচ্ছ। এখন কোন একটা বিমে যদি এমন হয় যে এই বিমটায় এখানে আসলে এটা একটা পয়েন্ট লোড তো আছেই, আবার এখানে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও দিলাম, তাহলে দুই ধরনের লোড আমার আসতেছে। আমার যে ইকুয়েশন গুলা, এটা তো এই ইকুয়েশনটা শুধুমাত্র এই কনসেন্ট্রেটেড লোডের জন্য, আর ডিস্ট্রিবিউটেড লোড যদি ডব্লিউ হয় তাহলে তার জন্য রিফ্লেকশনটা ম্যাক্সিমাম কত। তাহলে এটার জন্য আমার আরেকটা ইকুয়েশন কিন্তু ওই যে উপরে আমি একটাতে দেখে আসছি সেখানে আছে। তো তাহলে এই দুই ধরনের লোড যদি একটা বিমের উপর অ্যাপ্লিকেশন হয়, তাহলে তার ডিফ্লেকশন কিভাবে নির্ণয় করব, এটাকে আমরা বলি হচ্ছে সুপারপজিশন। জাস্ট কনসেন্ট্রেটেড লোডের জন্য ডিফ্লেকশন ডেল্টা পি প্লাস হচ্ছে এখন শুধু কনসেন্ট্রেটেড লোডের জন্য যে ডিফ্লেকশন আর শুধু ডিস্ট্রিবিউটেড লোডের জন্য যে ডিফ্লেকশন, সেই দুইটা আমি যদি যোগ করি তাহলে আমার টোটাল ডিফ্লেকশনটা ডেল্টা পেয়ে যাব। এটাকে বলা হয় মেথড অফ সুপারপজিশন। তোমরা ওই কাস্টিগ্লিয়ানোস থিওরেমের হয়তো এটাও পড়ে আসছো ওখানে। এখানেও আরো কিছু ইকুয়েশন যে দেখানো আছে। যদি ডিফারেন্ট টাইপস এর লোড থাকে, এই যে একাধিক লোড থাকে, সাপোর্ট কন্ডিশন, আমি তোমাদেরকে এটার একটা পুরো লিস্ট আসলে টেবিল দিতে পারবো, যদি কারো লাগে নিয়ে নিতে পারো, আমার কাছে একটা বইয়ের অ্যাটাচমেন্টে অ্যাপেন্ডিক্স আসলে সবকিছু দেওয়া আছে। আমরা এক্সাম্পলটা দেখতে চাই কিন্তু একটু পরে, ক্লাস টাইম তো অলরেডি মনে হয় পার করে আসছি। আমরা এসিআই কোডের রিকোয়ারমেন্ট আসলে কি কি সেটা একটু দেখে তারপরে এই এক্সাম্পলটা দেখবো। আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, আমরা এসিআই কোড আসলে রিকোয়ারমেন্ট কি কি, আমরা যে এত থিওরি দেখতেছি, বাট এসিআই কোডের মানে আমাদের ডিজাইন সহজ করার জন্য কিছু স্পেসিফিক ফর্মুলা বা রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করে ডিজাইন কাজটা সহজ করতে পারি। যেমন ওই যে শুরুতে বলেছিলাম যে ডিফ্লেকশন কন্ট্রোলের দুইটা লিমিট, দুইটা পদ্ধতি। একটা হলো মিনিমাম, আমি যদি মিনিমাম ডেপথ স্প্যান রেশিও প্রোভাইড করি তাহলেই আমার ডিজাইন ওকে হবে। এখানে আমরা একটু রিড আউট করার চেষ্টা করি, এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। Two approaches to deflection control are in current use, both acceptable under the provisions of ACI code within prescribed limits. The simpler of this is to impose restrictions on the minimum member depth A's relative to the span L to ensure that the beam will be sufficiently steep that deflections are unlikely to cause problems in service. তাহলে আমি স্প্যান ডেপথ রেশিও মেনটেন করলে এমন একটা ডেপথ আসবে যে ডিফ্লেকশন যা হবে সেটা ফার্দার প্রবলেম ক্রিয়েট করতে পারবে না, এরকম মানে আনলাইকলি, হবে না তা না, হতেও পারে। Deflections are greatly influenced by support conditions, such as simply supported uniformly loaded beam will deflect 5 times as much as otherwise identical beam with fixed supports. আমি একটু আগে তোমাদের এটা দেখিয়েছি। So minimum depths must vary
depending on conditions of restraint at the ends of the spans. ACI code 9.5.2 এটা রিকোয়ারমেন্ট হচ্ছে the minimum depths of table 6.1 apply to one-way construction not supporting or attached to partitions or other construction likely to be damaged by large deflections unless computation of deflections indicates a lesser depth can be used without adverse effects. দেখো যে নিচের টেবিলটাই আমি দেখাই আগে, টেবিল 6.1, এখানে এই টেবিলে কি বলা হচ্ছে, মিনিমাম থিকনেস অফ নন প্রি স্ট্রেস বিমস অর ওয়ান ওয়ে স্ল্যাবস আনলেস ডিফ্লেকশনস আর কম্পিউটেড। আমি ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে চাই না, শুরুতেই আমি যখন সেকশন সিলেকশন করব আমার মেম্বারের যে ডেপথ বা থিকনেস, স্ল্যাব যদি হয় থিকনেস, বিম যদি হয় ডেপথ, আমি এমন ভাবে প্রোভাইড করব এই টেবিল অনুযায়ী যদি প্রোভাইড করি তাহলে আমার ডিফ্লেকশন ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। কি কি কন্ডিশনে, দেখো কন্ডিশন হচ্ছে not supporting or attached to partitions or other construction likely to be damaged। খেয়াল করো, আমি এমন কোন পার্টিশন ব্যবহার করলাম যেটা আসলে ওই লং টার্ম রিফ্লেকশনের কারণে এটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই আবার এটা ব্যবহার করলেও ডিফ্লেকশন ক্যালকুলেশন করে আমাকে আসলে আলটিমেটলি চেক করতে হবে। তো ওরকম কোনো কন্ডিশন যদি না থাকে তাহলে আমরা এই যে সলিড ওয়ান ওয়ে স্ল্যাব এর জন্য সিম্পলি সাপোর্টেড স্প্যান যদি হয় তাহলে L/20 থিকনেস প্রোভাইড করব। যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস স্প্যান হয় L/24, বোথ এন্ড কন্টিনিউয়াস হলে L/28, আর যদি ক্যান্টিলিভার স্ল্যাব হয় L/10 ডেপথ প্রোভাইড করলেই, মানে টোটাল থিকনেস এটা হচ্ছে মিনিমাম থিকনেস, এত প্রোভাইড করলে তোমার ডিফ্লেকশন কন্ট্রোল হয়ে যাবে। আর যদি বিম হয়, এই যে দেখো সেকেন্ড রো যেটা, অর রিবড অন ওয়ে স্ল্যাব, সেটা যদি হয় তাহলে তার জন্য কিন্তু ডেপথ লিমিট এই স্ল্যাব থেকেও আরো কম, দেখো মানে ডেপথ লিমিট আরো বেশি, তার মানে বেশি ডেপথ প্রোভাইড করতে হবে। সো এটা হচ্ছে এই কন্ডিশন কিন্তু এইখানেই, যে আমরা যে এখানে যে পার্টিশন ওয়াল ব্যবহার করব সেগুলো যদি ড্যামেজ হওয়ার চান্স না থাকে তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো। আর যদি এমন কোন পার্টিশন ওয়াল ব্যবহার করি যেগুলো ড্যামেজ হয়ে গেলে আমার স্ট্রাকচারে ক্ষতি হবে, তাহলে অবশ্যই আমাকে এটাতে ব্যবহার করতেই পারি। প্লাস হচ্ছে আমার ডিজাইন শেষে ডিফ্লেকশন ক্যালকুলেশন করে আমি দেখবো যে এটা ডিফ্লেকশন অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে কিনা। এই এই টেবিলের ভ্যালুগুলো আমরা ব্যবহার করতে পারবো যদি কংক্রিট এরকম হয়, on a normal weight concrete হয় with a prime WC unit weight equal to 145 psf and reinforcement with FY equal to 660,000 psi। এখন এখানে আরেকটা বিষয় আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা ভুল হবে, এই যে আমরা সব খুব বেশি স্টোন এগ্রিগেটের জায়গায় ব্রিক চিপস ব্যবহার করে ফেলি, তার ফলে ইউনিট ওয়েট কিন্তু কম আসবে। তো তাহলে সেক্ষেত্রে কি করব, দেখো যে এই যে পরেই বলা হচ্ছে ফর মেম্বার্স ইউজিং লাইটেড কংক্রিট উইথ ডেনসিটি ইন দ্য রেঞ্জ ফ্রম 90 to 115 PCF the values of table 6.1 should be multiplied by this factor but this must be greater than 1.09। তাহলে খেয়াল করো, আমার মনে হয় আমরা ব্রিক চিপস যখন ব্যবহার করি আমার এটা সাধারণত 115 থেকে 130 এর মধ্যে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি একটু কনজারভেটিভ সাইডে থাকার জন্যই এই ফ্যাক্টর দিয়ে আসলে এখানে যে ডেপথ লিমিট আছে এই ডেপথ লিমিট এই ফ্যাক্টর গুলোকে আরো বাড়িয়ে অ্যাটলিস্ট এই যে দেখো 9% কিন্তু বাড়ানো হচ্ছে, আর এই ফ্যাক্টর দিয়ে হয়তো বেশিও হতে পারে। সো এই পরিমাণে কিন্তু বাড়াতে হবে। এখানে খেয়াল করো যে তুমি ব্রিক চিপস ব্যবহার করো, ব্রিক চিপস কংক্রিটে ব্যবহার করো। আর যদি ইল্ড স্ট্রেন্থ 60,000 পিএসআই এর চেয়ে আবার বেশি হয়, এখন 72.5 গ্রেডে চলতেছে, বিশেষ করে 500 যেগুলো রড, সেগুলোতে আবার এই ফ্যাক্টর দিয়েও কিন্তু তোমাকে গুণ করতে হবে। তো এই দুইটা আসলে খুব ক্রিটিক্যাল এবং মনে রাখার মতো, যেটা আসলে তোমাদেরকে কনসিডার করে ডিজাইন করতে হবে। এসিআই কোড, ওই যে ক্যালকুলেশন অফ ইমিডিয়েট ডিফ্লেকশন, আমরা তো একটু আগে দেখলাম যে ইমিডিয়েট ডিফ্লেকশন কিভাবে ক্যালকুলেট করতে হবে, কিন্তু এসিআই কোড এই যে দেখো কি কি পারমিশন দিচ্ছে। এখানে আইইউটি ছিল, আইইউটি ট্রান্সফর্ম সেকশনের, কিন্তু এসিআই কোড বলতেছে না, তুমি এটা গ্রসটা নিলেও ডিফ্লেকশন ক্যালকুলেশন খুব বেশি ইনঅ্যাকুরেট হবে না, অতএব করতে পারো। তো তাহলে যেখানে আইইউটি ছিল সেখানে আইজি দ্বারা রিপ্লেস করা হয়েছে, দেখো খেয়াল করে এই যে এই জায়গাগুলোতে আইইউটি ছিল, এখানে আইজি দ্বারা রিপ্লেস করা হলো। এফআর ইকুয়াল টু একই ইকুয়েশন আছে। আর যদি আমরা এফআর না জেনে যদি স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ এফসিটি জানি, তাহলেও কিন্তু আমি এই এফআর এ কনভার্ট করতে পারবো এই যে এই ইকুয়েশন ব্যবহার করে। জাস্ট স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ এফসিটি কে 1.12 দ্বারা গুণ করলেই তোমার মডুলাস অফ রাপচার এফআর পেয়ে যাবা। এবং এই এমআর ক্যালকুলেশনে কিন্তু এই এফআর ই ব্যবহার করা লাগবে, নট এফসিটি। রিমেম্বার, ফ্লেক্সারাল স্ট্রেংথ যেটা মডুলাস অফ রাপচার নন ফ্লেক্সারাল টেস্ট থেকে যেটা পাবো,
আর এফসিটি কিন্তু স্প্লিট টেনসাইল স্ট্রেন্থ, যেটা সিলিন্ডার থেকে করা হয়, আর এফআর কিন্তু করা হয় বিম দিয়ে। সো এখানে পার্থক্য দেখো 12% ইনক্রিজ, এটা কনসিডার করেই করতে হবে। আর যে বলেছিলাম একটু আগে যে কন্টিনিউয়াস স্প্যান যদি হয় তাহলে তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ওই আইটা দেখো কিভাবে মডিফাই করতে বলা হচ্ছে, জাস্ট এভারেজ নিতে বলতেছে, যেটা হচ্ছে মিড স্প্যান, এটা হলো লেফট হ্যান্ড ফর এক্সাম্পল, এটা হলো রাইট হ্যান্ডের মোমেন্ট অফ ইনার্শিয়া, তাদের এভারেজ নিতে বলা হচ্ছে। কিন্তু এই একটা রিসার্চ বলতেছে যে এইটার চেয়ে যদি আমরা রফিক ভাই তো আসার কোনো গ্যারান্টি নেই। কেউ একজন আনমিউট করে কথা বলতেছো, মানে মিউট করে নাও প্লিজ। আই ইকুয়াল টু পয়েন্ট, রিসার্চ বলতেছে এই ইকুয়েশন ব্যবহার করে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করি তাহলে আরো অ্যাকুরেট ডিফ্লেকশন ক্যালকুলেশন পাই। তাহলে এটা ব্যবহার করতে বলা হচ্ছে যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয়। আর যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয় আর ওয়ান এন্ড সিম্পলি সাপোর্টেড হয়, এই যে দেখো, তাহলে এই ইকুয়েশন ব্যবহার করতে বলছে। তাহলে রিসার্চে যে রিকমেন্ডেশন যেটা আরো ইমপ্রুভড রেজাল্ট দেয়, আমরা এই দুইটা ব্যবহার করে আসলে ডিজাইন করব। এই যে এই দুইটা, যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে এটা নিব, যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে এটা নিব। আই এটা গেল হচ্ছে কন্টিনিউয়াস এন্ডের রিকোয়ারমেন্ট। আমরা লং টার্মটা আগামী ক্লাসে দেখব। এখানে জাস্ট একটু আলোচনা করে আমরা এক্সাম্পলটা দেখে শেষ করব, আর 10 মিনিট লাগবে হয়তো। পারমিসিবল ডিফ্লেকশন, এই যে বললাম যে আমরা শুরুতে হচ্ছে ডেপথ স্প্যান ডেপথ রেশিওর ওই টেবিলটা মেইনটেইন করতে পারি, আর সেটা যদি মেইনটেইন করে ডিফ্লেকশন সফিস্টিকেটেড স্ট্রাকচার হয় যেখানে হয়তো পার্টিশন ওয়াল ড্যামেজ হয়ে যেতে পারে, সেখানে আমরা আবার ডিফ্লেকশন ক্যালকুলেশন করব, যে উপরের যে মেথডগুলো বর্ণনা করলাম করে আমার এই যে এসিআই কোড বা বিএনবিসি এরা কিছু ডিফ্লেকশনের পারমিশন মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট বলে দিচ্ছে, যে তোমাকে এই স্ট্রাকচারের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন এত হতে হবে যদি পার্টিশনে থাকে বা পার্টিশন না থাকে। স্যার সাউন্ডটা কমে গেছে। হ্যাঁ, আমি যে সাউন্ড আবার বেড়ে যাবে আশা করছি। দেখো, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কম্পিউটেড ডিফ্লেকশনস, আমরা ডিফ্লেকশন যেটা ক্যালকুলেট করব ডিজাইন করার পরে আমার সেকশন দিয়ে ক্র্যাকড অথবা আনক্র্যাকড সেগুলো দিয়ে যখন ক্যালকুলেশন করব, তাহলে মেম্বার টাইপের উপরে ডিপেন্ড করে আর আমার কি ফাংশন আসলে কোনটার জন্য আমি ওই ডিফ্লেকশন ক্যালকুলেশন করব, তাদের এই যে লিমিট বলা আছে যে এই সেই ক্যালকুলেটেড ডিফ্লেকশনটা এত হচ্ছে বেশি হতে পারবে না। ফর এক্সাম্পল, ফ্ল্যাট roofs not supporting or attached to non-structural elements likely to be damaged by large deflections। তার মানে আমার ফ্ল্যাট রূপ মানে হরাইজন্টাল রূপ, অনেক সময় গ্যাবল রূপ ব্যবহার করা হয়। এই যে আমি দেখেছি এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনেক স্কুল বিল্ডিং বা অফিস বিল্ডিং এ এখন একবারে টপ মোস্টটাকে গ্যাবল রূপ করে দেওয়া হচ্ছে, রিইনফোর্সড কংক্রিট, এটার প্র্যাকটিস বাংলাদেশে ছিল না, এখন ইউজ করা হচ্ছে। আর আমেরিকাতে যেগুলাতে আসলে স্নোফল হয় বিশেষ করে, সেখানে ম্যাক্সিমাম রুফই হচ্ছে তোমার এই গ্যাবল রূপ, যাতে করে স্নো এটা মেল্ট হয়ে বা মেল্ট না হয়েও যাতে পড়ে যেতে পারে, ঠিক আছে, নিচে। তো ফ্ল্যাট রূপ যদি হয় আর সেটার সাথে যদি কোনো নন স্ট্রাকচারাল এলিমেন্ট অ্যাটাচড করা হয় যেটা ড্যামেজ হওয়ার চান্স বেশি, নাকি বলছে লাইকলি টু বি ড্যামেজড বাই লার্জ ডিফ্লেকশনস, হ্যাঁ, তাহলে দেখো আমি সেই সেই ধরনের স্ট্রাকচারের জন্য কোন ডিফ্লেকশন ক্যালকুলেশন করব, ইমিডিয়েট ডিফ্লেকশন ডিউ টু লাইভ লোড। শুধু লাইভ লোডের জন্য যে ডিফ্লেকশন সেটা এল বাই 180 চেয়ে বেশি হতে পারবে না, অবশ্যই চেয়ে কম হতে পারবে। তো এই হচ্ছে তোমার লিটল লিমিট, কি বলে, কন্ট্রোল লিমিট আর কি। অনুরূপভাবে ফ্লোরস নট সাপোর্টিং or attached to non-structural elements damaged by large deflections, এখানে যে নট আছে আসলে উপরেরটাতেও নট দেখো, তার মানে স্ট্রাকচারাল যে নন স্ট্রাকচারাল এলিমেন্টে যে ড্যামেজ হতে পারে সেরকম কোন স্ট্রাকচার না, তাদের জন্য লিমিট হচ্ছে এই। আর এটাতে বলা হচ্ছে ইমিডিয়েট ডিফ্লেকশন ডিউ টু লাইভ লোড, কি বলা হচ্ছে, ফ্লোরস নট সাপোর্টিং, এটা হচ্ছে ফ্লোর আর উপরেরটা ছিল কিন্তু রুফ। খেয়াল করে দেখো, রুফের জন্য এল বাই 180 আর এটা হচ্ছে ফ্লোর, তার মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, যেখানে আসলে যে ফ্লোরটা ইউজ করা হবে এক কথায় ইনডোর এনভায়রনমেন্ট সেটার জন্য, তাহলে ওই লাইভ লোডের জন্য এটা কিন্তু রিকোয়ারমেন্ট আবার দেখো আরো বেশি, মানে ডিফ্লেকশন এল বাই 360 হলে তো আরো কম আসবে, তার মানে এখানে ডিফ্লেকশন আরো কম হতে হবে ফ্লোরের জন্য রুফের তুলনায়। অনুরূপভাবে roofs or floor construction supporting or attached to non-structural elements likely to be damaged by large deflections। এখন এমন একটা পার্টিশন ব্যবহার করতেছি যাতে ফ্লোর মানে সাপোর্টিং যে পার্টিশন ওয়াল যেগুলো আছে সেগুলোতে ড্যামেজ হতে পারে, তাহলে দেখো ডিফ্লেকশন লিমিট কিন্তু সেটার জন্য আরো মানে কম, এক কথায় স্ট্রিনজেন্ট রিকোয়ারমেন্ট, ডিফ্লেকশন আরো কম হতে হবে এল বাই 480। অনুরূপভাবে এখানেও আরো বলা আছে, সো এখানে আরেকটা দেওয়া আছে এল বাই 250 40।
তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আমরা জাস্ট এখন ছোট্ট একটা এক্সাম্পল দেখব, যে যতটুকু পড়াশোনা করলাম তার উপরে। এক্সাম্পলটা খুব বেশি হার্ড হবে না, সো অল্প সময় আমরা শেষ করতে পারবো। ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস মিড স্প্যান ডিফ্লেকশন। ইনস্ট্যান্টেনিয়াস তার মানে ইমিডিয়েট, জাস্ট লোড অ্যাপ্লিকেশন করছি, ডেড লোড লাইভ লোড অ্যাপ্লিকেশন করছি তারপরেই। ফর সিম্পলি সাপোর্টেড বিম শোন ইন ফিগার বিলো, which carries a uniform dead load of 0.4 kip per feet and live load of 0.6 kip per feet, in addition to a concentrated load of 5 kips at mid span. তার মানে কনসেন্ট্রেটেড লোডও আছে আবার ডিস্ট্রিবিউটেড লোডও আছে, আমাদেরকে যে কম্বিনেশন অফ লোড নিতে হবে, তার মানে সুপারপজিশন রুল অ্যাপ্লাই করতে হবে। তো given f prime is equal to 4 ksi normal weight concrete, fy equal to 60 ksi, b equal to 13 inch মানে ডেপথ width of beam, আর ডেপথ অফ বিম হচ্ছে 21 ইঞ্চ, ডি মানে হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এইচ থাকলে হচ্ছে টোটাল ডেপথ হতো। এখানে টোটাল ডেপথ ওই যে বলা আছে, দেখো টোটাল ডেপথ ইকুয়াল টু 25 ইঞ্চ, আর নাম্বার এন ইকুয়াল টু 8 দিয়েই দিছে ওরা, আর আমরা ক্যালকুলেশন করার আগে 8 মডুলার রেশিও এর ভ্যালু দিয়ে দিছে। তো আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হবে সিম্পলি সাপোর্টেড বিম। ফিগারটা এখানে নিচে দেখানো, এই যে সিম্পলি সাপোর্টেড বিম, এখানে ডেড লোড লাইভ লোড আছে, আবার একটা মাঝখানে পয়েন্ট লোডও আছে দেখো, আর এটা ক্রস সেকশনও দেখানো। এখানে আছে সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু, তাহলে মিড স্প্যানে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট, যেখানে 8টা 7 নাম্বার বার ব্যবহার করা হয়েছে। নিচের এই যে ডেপথ, কভার, টোটাল ডেপথ, ইফেক্টিভ ডেপথ সবকিছু তোমার দেখানো আছে। ইনস্ট্যান্টেনিয়াস ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কিভাবে আগাবো? প্রথমেই আমরা এখানে চেক করে নিচ্ছি, চেক মিনিমাম ডেপথ অ্যাকর্ডিং টু দ্য এসসিআই টেবল। ওই যে আমরা একটু আগে যে স্প্যান ডেপথ রেশিও যেটা দেখছিলাম, সেটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কত বলা আছে, L/16। তো এটা কত আসে, স্প্যান হচ্ছে 40 ফিট। 40 ফিট কি স্প্যানটা হচ্ছে 40 ফিট, রাইট। তো স্প্যান 40 ফিট টাইমস হচ্ছে 12 ইঞ্চিতে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 16 কত আসলো, 30 ইঞ্চ। তো আমি যদি টোটাল 30 ইঞ্চ ডেপথ প্রোভাইড করি, তাহলে কিন্তু আমার ডিফ্লেকশন ক্যালকুলেশন পরে না করলেও চলে। কিন্তু সেটা কি আসলে হয়েছে? আমরা টোটাল ডেপথ প্রোভাইড করছি কত, 25 ইঞ্চ, 21 প্লাস 4 25 ইঞ্চ, যেটা আসলে 30 ইঞ্চির চেয়ে কম। তাহলে আমাকে ডিফ্লেকশন ক্যালকুলেশন করে আলটিমেটলি আমাকে চেক করতে হবে। দেখো, the total thickness used is 25 inch which is less than 30 inch, therefore deflection must be checked. আমি আসলে ক্যালকুলেশন করে এনশিওর করতে চাচ্ছি যে আমার এটার যে ডিফ্লেকশন হবে সেটা অ্যালোয়েবল লিমিটের চেয়ে কম আছে। তাহলে ডিফ্লেকশন এট মিড স্প্যান ফর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার জন্য আমরা যে ফর্মুলা অলরেডি জানি সাপোর্ট কন্ডিশন থেকে, সিম্পলি সাপোর্টেড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য 5 ডিভাইডেড বাই 384 WL টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ECI। এখন আইটা কোনটা নিব, আমার আনক্র্যাকড হবে না ক্র্যাকড হবে, সেটা নির্ভর করবে আমার অ্যাপ্লাইড লোড লেভেল কি, যে মোমেন্ট ক্রিয়েট করতেছে সেটা কি ক্র্যাকিং মোমেন্টের চেয়ে কম না বেশি। আর পয়েন্ট লোডের জন্য যেটা কনসেন্ট্রেটেড লোড, তার জন্য মিড স্প্যান ডিফ্লেকশন হচ্ছে PL কিউব ডিভাইডেড বাই 48EI। দেখো কনসেন্ট্রেটেড লোডটাও কিন্তু একবারে ঠিক যে মিড স্প্যানে আছে, পাশেও থাকতে পারতো, আমাকে তখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হতো। এখানে আরো একটু বিষয়, সেকোডের আসলে রিকমেন্ডেশন এটাই যে এই 0.5 কিপ যদি মিড স্প্যানে না থাকতো, তাহলে হয়তো একদিকে একটু 1/4 বেঁকেও থাকতে পারতো, তখন কিন্তু মিড স্প্যানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন না হয়ে কোনো অন্য কোথাও হতে পারতো, এরকম কোনো এক জায়গায়। তো সেকোডের রিকমেন্ডেশন এখানেও যে যেহেতু আমরা অ্যাকুরেটলি ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে পারি না, অতএব আমরা যদি এই মানে এক্স্যাক্টলি কোন জায়গায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে সেটা নির্ণয় না করে এরকম বিমের জন্য মিড স্প্যানে ডিফ্লেকশন নির্ণয় করে চেক করে ছেড়ে দেই, দ্যাটস স্টিল ওকে। সো আমাদেরকে ওই বেশি প্যারা নিতে হবে না যে এক্স্যাক্টলি কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হচ্ছে, সেটা না করে আমরা জাস্ট মিড স্প্যানে মোটামুটি যদি খুব এক্সেসিভ লোড অ্যারেঞ্জমেন্ট ভ্যারি না করে, তাহলে মিড স্প্যানে ক্যালকুলেশন করলেই আমরা যে ডিফ্লেকশন পাবো সেটার চেক করলে আমাদের জন্য এনাফ হবে। তাহলে আমাদের যেহেতু দুই ধরনের লোড আছে, আমার টোটাল ডিফ্লেকশন হবে এই দুইটার কিন্তু সুপারপজিশন মানে সামেশন এক কথায়। এখানে এখন ইসি নির্ণয় করে নিলাম আমরা, এই যে পেয়ে গেলাম মিড স্প্যান ডিফ্লেকশন, এই ইকুয়েশন দিয়ে নির্ণয় করব ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। এখন আই আমরা যে এই ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারবো, ইত্যাদি ইত্যাদি সবই আছে। আমরা এখন দেখো কিভাবে ক্যালকুলেশন করি। আমি এখন নির্ণয় করব যে আমার এটা কি আসলে ক্র্যাক নাকি আনক্র্যাক সেকশন। তাহলে অ্যাপ্লাইড লোডের কারণে এই যে ডিস্ট্রিবিউটেড লোড, লাইভ লোড, এদের জন্য যে মোমেন্ট, সেটার জন্য আমি অ্যাপ্লাইড লোডের জন্য যে মোমেন্ট সেটা ক্যালকুলেশন করে নিলাম। সিম্পল ব্যাপার, এই যে ইকুয়েশন তোমরা জানো, যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম WL স্কয়ার বাই 8 ফর ডিস্ট্রিবিউটেড লোড, PL বাই 4 ম্যাক্সিমাম মোমেন্ট এট মিড স্প্যান ফর কনসেন্ট্রেটেড লোড, পেয়ে গেলাম 3000 কিপ ইঞ্চ। আর আমি গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া IG নির্ণয় করব BS কিউব বাই 12,
এমসিআর নির্ণয় করে ফেলবো, এফ আর আইজি ডিভাইডেড বাই ওয়াইটি, এগুলা করে পেলাম হচ্ছে 474। তাহলে এমসিআর কত পেয়ে যাচ্ছি? এমসিআর পেয়ে গেলাম 642 কিপ ইঞ্চ, যেটা আসলে অ্যাপ্লাইড লোড মোমেন্ট এম এ এর তুলনায় কি যথেষ্ট কম। তার মানে আমার কি ক্র্যাক হয়ে যাচ্ছে, অ্যাপ্লাইড লোডের কারণে কিন্তু ক্র্যাক হয়ে যাচ্ছে। তো তাহলে আমার এই ক্র্যাক সেকশনের যে অ্যানালাইসিস সেটাই আমাকে করতে হবে। এখন কিভাবে করব? আমি যে উপরে তোমাদেরকে ফর্মুলা প্রোভাইড করেছি সেখান থেকে ডিরেক্টলি সেই ইকুয়েশন ইউজ করলে তোমার এখানে এন দেওয়া আছে, এস দেওয়া আছে, এক্স কত সেটা আমরা বের করতে চাই আসলে, মানে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কনসেন্ট কম্প্রেসিভ ফাইবার থেকে, কম্প্রেশনের এক্সট্রিম ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ এক্স যেটা কেডি আর কি, সেটা আমরা পেয়ে গেলাম এই যে ইকুয়েশন ব্যবহার করে, এক্স ইকুয়াল টু 8.8 ইঞ্চ। তাহলে এইটাই আমি যদি ওই যে আমাদের ওই ইকুয়েশনে ব্যবহার করি তাহলে ক্র্যাকিং মোমেন্ট আইসিআর যেটা সেটা পেয়ে গেলাম। আর এই আইসিআর সহ আই ক্যালকুলেশনের যে মোমেন্ট ইকুয়েশন ছিল সেখানে যদি আমরা সব ইনপুট দেই তাহলে এটা পেয়ে গেলাম। অবশ্যই এটা আইজি এর চেয়ে বেশি হতে পারবে না। এখন আইজি কত পেয়েছিলাম? আইজি পেয়েছি হচ্ছে 16,000 আর এখানে আছে 8,000, তাহলে এটা আইজি এর চেয়ে ছোট আছে, তাহলে আই এর ভ্যালু এটাই আমরা ইউজ করব। তো তাহলে আমরা চলে আসি ডিফ্লেকশন ক্যালকুলেশনে। এই যে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেশন করে ফেলবো এই ইকুয়েশন দিয়ে, আর কনসেন্ট্রেটেড লোডের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেশন করে ফেললাম এই ইকুয়েশন দিয়ে। দুইটা আলাদা আলাদা আসলো, আমরা এখন জাস্ট দুইটা সামেশন করলেই মেথড অফ সুপারপজিশনের রুল অনুযায়ী আমরা টোটাল ডিফ্লেকশন পেয়ে গেলাম, ইমিডিয়েট ডিফ্লেকশন 2.19 ইঞ্চ। তো এই 2.19 ইঞ্চ আসলো ডিফ্লেকশন ক্যালকুলেশনে পরে। এখন আমরা এটা চেক করব যে আমার এই স্ট্রাকচারের জন্য অ্যালোয়েবল লিমিট কত ছিল, তার থেকে এটা কি বেশি নাকি কম। তো দেখো, compare the calculated values with the allowable deflection. The immediate deflection due to a uniform live load of 6.6 kip per feet is equal to 1.09। দেখো খেয়াল করে, এটা হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, এই যে ইমিডিয়েট ডিফ্লেকশন ডিউ টু লাইভ লোড, লাইভ লোডেরটা ক্যালকুলেট করতে চাচ্ছে। আমাদের টোটাল ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য ডিফ্লেকশন হচ্ছে 1.63 ইঞ্চ। তাহলে লাইভ লোডের জন্য শুধু কতটুকু ডিফ্লেকশন হচ্ছে সেটা এখানে ক্যালকুলেশন করলাম 1.09 ইঞ্চ। If the member is part of a floor construction not supporting or attached to partitions or other elements likely to be damaged by large deflection, the allowable immediate deflection due to live load is equal to এই যে L/60। ফ্লোরের জন্য কিন্তু এটা খেয়াল করো, আমি একটু যে টেবিল দেখিয়েছিলাম সেটাতে L/360 ছিল হচ্ছে ফ্লোরের জন্য, এবং পার্টিশন ওয়ালে যদি কোনো ড্যামেজ হওয়ার মতো সেরকম পার্টিশন ওয়াল ব্যবহার না করি তাহলে তার ডিফ্লেকশন লিমিট কত? 1.33 ইঞ্চ। এটা হচ্ছে শুধু লাইভ লোডের জন্য কিন্তু, রিমেম্বার। তাহলে আমার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডিফ্লেকশন হচ্ছে 1.33 ইঞ্চ, আর অ্যাপ্লাই লোডের কারণে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত? 1.9 ইঞ্চ। তাহলে আমার অ্যাকচুয়াল ডিফ্লেকশন অ্যালাউয়েবল ডিফ্লেকশনের চেয়ে কম আছে, তাহলে আমার ডিজাইন ওকে, তাই তো? তার মানে আমি যে সেকশন সিলেকশন দিয়েছি দ্যাটস মোর দ্যান এনাফ। ইফ দ্য মেম্বার ইজ পার্ট অফ এ flat roof or similar to the preceding, the allowable immediate deflection is 1/180, যে রুফ যদি হয় আর কি, তখন তো সেখানে আরো বেশি আসলে অ্যালোয়েবল রিফ্লেকশন, যেটা আমার অ্যাকচুয়াল যে রিফ্লেকশন আসতেছে তার চেয়ে কম। কারণ আমার যে সেকশন ডিজাইন সেটা কিন্তু ওকে। তো আজকের ক্লাস আসলে এ পর্যন্তই। আহ, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দিনে আমরা আসলে ডিফ্লেকশন ক্যালকুলেশন দেখাবো। এখানে আরো একটা এক্সাম্পল আছে, আমি উপরে এক্সাম্পলটা তো দেখিয়েছি সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে, এই এক্সাম্পলটা আসলে কন্টিনিউয়াস বিমের ওয়ান এন্ড both end one end discontinuous but another end continuous, কিন্তু both end এই মোমেন্ট আছে। তো আমরা নেক্সট ক্লাসে এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করব, তোমরা একটু দেখে এসো, না বুঝলে আমরা ইন ডেপথে দেখব। তো নেক্সট ক্লাসে আমরা এটা প্লাস হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন, আর সম্ভব হলে আমরা মোমেন্ট কার্ভেচার রিলেশন বিমের জন্য, এটা অনেক নিয়োগ পরীক্ষায় এসে থাকে, ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা আমরা দেখতে চাই। সো আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, এই ফর্মুলা এবং কন্ডিশন যেগুলো আছে এগুলা কি আপনি এক্সামের সময় প্রোভাইড করবেন? আমি তো তোমাদের শুরুতেই বলেছি যে আমার যদি মনে হয় যে এটা মুখস্থ করা ছাত্রদের জন্য টাফ এবং রাখা সম্ভব হবে না, তাহলে আমি অবশ্যই দিয়ে দিব তোমাদের। জি স্যার, ওগুলাই স্যার, মানে কোনগুলা মুখস্থ করা দরকার, কোনগুলা করা দরকার।